শালক ফুলের লাজ নাই পর্ব ৩০ লেখিকা রাজিয়া রহমান। পরের মাসেই ছোট এক বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুমের একটা বাসায় উঠল ধ্রুব আর শালুক। এখানে ভাড়া ৮,০০০ টাকা। ধ্রুবর জন্য ব্যাপারটা স্বস্তিদায়ক, প্রায় ৯,০০০ টাকার ব্যবধান। তবে সমস্যা হচ্ছে বাসাটা একটু বেশি ভেতরের দিকে। শালুকের সেসব নিয়ে কোনো সমস্যা নেই, বরং শালুক ভীষণ আনন্দিত। কেননা এখানে এরকম অনেকগুলো ফ্ল্যাট আছে, একই ফ্লোরে, সবাই তাদের মতো করে থাকছে। জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে সবাই। সকাল হতেই শুরু হয় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কথাবার্তার শব্দ ভেসে আসে, বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে। কর্মমুখর মানুষ সাত সকালে বের হয়ে যায় নিজের জীবিকার তাগিদে। শালুকের পরীক্ষা সামনের মাসে শুরু হবে। শালুক সারাদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বিকেলে রাতের জন্য রান্না করে। সন্ধ্যায় শালুকের কাছে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা আসে। সবাই মিলে গল্প করে যখন শালুকের মনে হয় এরা সবাই যেন তার কত চেনা। এই এক অন্য জীবন, যেন অন্য রকম অনুভূতি। একজন এক জেলা থেকে এসেছে, সবার কথাবার্তা আলাদা, রান্নাবান্নার নিয়ম আলাদা, চলাফেরার নিয়ম আলাদা। একটাই মিল সবার মধ্যে, সবারই একই রকম আর্থিক অবস্থা। সবাই খেয়ে পড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে। কেউ বিলাসিতা করতে যায় না এখানে। শালুক দেখল এখানের মানুষগুলো কি নির্দ্বিধায় প্রতিদিন মাছ মাংস না খেয়েও স্বামী সন্তান নিয়ে হাসি খুশি থাকছে। এক পদ তরকারি দিয়ে, একটা ভর্তা, একটা ডাল দিয়ে খেয়ে খুশি মনে একে অন্যের কাছে তা বলতে তাদের মধ্যে কোনো জড়তা নেই। লজ্জা পায় না কেউ নিজের দৈন্যটা স্বীকার করতে। কেউ কাউকে বড় করতে চায় না। কার কি আছে সেসব নিয়ে প্রতিযোগিতা হয় না। এরা সবাই যেন সবার ভীষণ আপন। শালুকে মনে পড়ল আগের বাসার কথা। তার টাইফয়েড হবার পর বাড়িওয়ালার বউ প্রতিদিন বিকেলেই তাদের বাসায় আসত গল্প করতে। যেহেতু তার বাসায় কাজ করা মহিলাটি, যার নাম দিলারা, শালুকে দেখাশোনা করছে, সেই সুবাদে আসতেন তিনি। এলেই জিজ্ঞেস করতেন কি রান্না করেছে আজকে, কি দিয়ে খেয়েছে শালুকরা। তারপর শুনে নাক কুচকে বলতেন আজ তারা বড় কাতলা মাছ এনেছেন। কোনোদিন গরুর মাংসের বিভিন্ন আইটেম, কখনো বড় ইলিশ মাছ। আফসোস করে দিলারাকে বলতেন, আহারে দিলারা, বাসায় থাকলে তো খেতে পারতি, আজকে আমরা এই রান্না করেছি, সেই রান্না করেছি। দিলারা মলিন মুখে হেসে বলত, আহ আপা, বড়লোকর বাসার খাওন দাওয়ান আর এই গরিবের বাসার খাওন কি একরকম হয়? কিসের লগে আপনি কি তুলনা করেন? লজ্জায় তখন শালুকের চেহারা বিবর্ণ হয়ে যেত। নতুন শাড়ি, জুয়েলারি করে বাড়িওয়ালি এলে শালুক তখন একমনে আল্লাহকে ডেকে যেত। শাড়ির দাম কত, কোন ব্র্যান্ডের শাড়ি, জুয়েলারি কই থেকে নেওয়া, এসবে ফিরিস্তে শুনিয়ে বলতেন, তোমার তো এসব নেই মনে হয় শালুক। তোমার কানের এই ছোট দুল ছাড়া আর তো কিছুই দেখিনি কখনো পড়তে। তোমার বরকে বলো না নাকি তোমাকে, টাকা পয়সা দেয় না সে তোমাকে? আমার এসব দেখো, এগুলো আমি গত শুক্রবারে কিনে এনেছি নিজে গিয়ে। শালুকের রাগ হতো ভীষণ। সে যেভাবে আছে সেভাবেই তো সে সুখী, সে তো উচ্চাসা করছে না, তবু কেন উনি এসব কথা বলেন? এই যে ধ্রুব বাসায় ফেরার সময় মনে করে শালুকের জন্য একটা পাঞ্চ ক্লিপ, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল, এক মুঠো নাচের চুড়ি, একজোড়া পায়েল এসব কিনে আনে নিজে থেকে, এসব পেয়ে শালুক যে পরিমাণ সুখ পায় তা কি ২ ভরি ওজনে কানের দোলের মধ্যে পাবে? ১৪-১৫ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে এনে পাবে? প্রিয় মানুষটা ভালোবেসে যা এনে দেয় তার চাইতে কি নিজের কেনা ১,০০০ টাকা দামের জিনিসটা বড় হয় কখনো? এই শো অফে অতিষ্ঠ হয়ে শালুক একদিন জবাব দিল, আন্টি, আঙ্কেল কি নিজ থেকে আপনার জন্য কিছু কিনে আনে না? নিজে পছন্দ করে? বাড়িওয়ালা ইতস্তত করে বলে, আরে ওর সময় কোথায়, আমার ওর পছন্দ ভালো লাগে না, ও এসব কেনাকাটা করতে পারে না ভালো করে, আমি নিজেই কিনি নিজের পছন্দে। শালুক হেসে বলে, আমার বর আমাকে ভালোবেসে আমার কথা মনে করে একটা গোলাপ এনে দেয় যখন, বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী আমি। আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতো কিছু নেই, কিন্তু সুখী হবার মতো অনেক কিছু আছে। মাঝরাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি। সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি গ্রান ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাচের চুড়ি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে চুড়ি ভেঙে হাত কেটে না যায়, সেই সময়ে আমার ইচ্ছে করে সময়টাকে এখানেই থামিয়ে রাখি, এই মধুর সময় যেন কিছুতেই না কাটে।
আমাদের অনেকগুলো মিষ্টি মুহূর্ত আছে যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামি শাড়ি, গহনা। আমার কাছে তা ভিন্ন। আমার সুখের মাপকাঠি হচ্ছে স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টিভঙ্গি তো এক না। আপনার কাছে যেটা সুখী হবার কারণ আমার কাছে মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথাই জাহির করার প্রচেষ্টা, যার অন্তঃসারে আসলে শূন্য, পুরোটাই মেকি। তার পরের মাসেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিল। শালুক আপন মনে হাসতে লাগল এসব মনে করে। আদনানের সৌদির ভিসা হল। টিকিটও কাটা হলো 15 দিন পরের। হুট করে আদনান বাড়ি থেকে উধাও হয়ে গেল। বাড়িতে কেউ আদনানের খোঁজ জানে না। আদনান কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে এলো শালুকের সাথে শেষ একবার দেখা করতে। আদনান প্রথমে এলো ধ্রুবর হলে। ধ্রুবর বন্ধুদের ফেসবুক আইডি থেকে তাদের সাথে যোগাযোগ করল। বন্ধুদের থেকে ধ্রুবর ফোন নাম্বার জোগাড় করে আদনান কল দিল ধ্রুবকে। আদনানের নাম্বার ধ্রুবর ফোনে সেভ করা ছিল। আদনানের কল পেয়ে ধ্রুব ভীষণ অবাক হল। তার ফোন নাম্বার তো আদনানের জানার কথা না। বাড়িতে যেই নম্বর দিয়ে ধ্রুব কথা বলে সেটা শুধু কথা বলার সময় অ্যাক্টিভ করে ধ্রুব। তাহলে এই নম্বর কিভাবে পেল সে? ভাবনা চিন্তা করে ধ্রুব কল রিসিভ করল। ভাঙা ভাঙা সরে আদনান জিজ্ঞেস করল, কেমন আছিস ধ্রুব? ধ্রুবর চোখ ভিজে উঠতে চাইল। সামলে নিল ধ্রুব নিজেকে। নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আদনান বলল, আমি ঢাকায় এসেছি। একবার শালুককে নিয়ে আমার সাথে দেখা করতে পারবি? ভয় নেই, তোর কাছ থেকে ছিনে নিব না শালুককে। আমি জানি নিজের জিনিসের যত্ন তুই কত ভালো করে নিতে জানিস। ধ্রুব বলল, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এরকম কেউ নেই আমার থেকে শালুককে আলাদা করতে পারবে। এই ভয়ে ধ্রুব করে না। আদনান বলল, কোথায় আসতে পারবি আমাকে টেক্সট করে জানিয়ে দিস, আমি হাজির হয়ে যাব। ধ্রুব কিছু বলল না। আদনান বলল, আমি দেশ থেকে চলে যাব ধ্রুব। 15 দিন পরে আমার ফ্লাইট চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে। শেষবার তোদের সাথে দেখা করে যেতে চাই। তোদের কাছে ক্ষমা না চাইতে পারলে আজীবনের জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকব। রাতে শালুক ধ্রুবর সাথে একটা রেস্টুরেন্টে এলো। কেন আসছে সেটা ধ্রুব শালুককে আগে বলেনি। চেয়ারে আদনানকে দেখে শালুক ভূত দেখার মতো চমকে উঠল। খামচে ধরে রাখল ধ্রুবর হাত। ধ্রুব শালুকের হাত আলতো করে চেপে ধরে বলল, আমি আছি তো, ভয়ের কিছু নেই। চলবে। শালুক ফুলের লাজ নাই। পর্ব 31। লেখিকা রাজিয়া রহমান। শালুক ধ্রুবর এক বাহু শক্ত করে চেপে ধরে বসে আছে। সারা শরীর কাঁপছে তার। বুকের ভেতর হাতুড়ি পেটা করছে। কিছুতেই বুঝতে পারছে না শালুক ধ্রুব কেন এলো আদনানের কাছে তাকে নিয়ে। কষ্টে তার 2 চোখ টলমল করতে লাগল। এই মানুষটাকে শালুক দ্বিতীয়বার দেখতে চায়নি আর। ধ্রুব তো জানত, তবু কেন নিয়ে এলো? মাথার উপর নানা রঙের আলো, এসি চলছে না, ফ্যানও বন্ধ। শালুক টের পেল সে যেন ঘামছে। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সামনে বসা দম্পতির দিকে। তারপর হেসে ধ্রুবকে বলল, কেমন আছিস তোরা? ধ্রুব বলল, ভালো আছি। আদনান এরপর কি বলবে খুঁজে পেল না। শালুকের দিকে লজ্জায় ভয়ে তাকাতে পারছে না সে। কেমন গলা শুকিয়ে যাচ্ছে তার হঠাৎ করেই। টেবিলের ওপর থেকে একটা পানির বোতল নিয়ে ঢকঢক করে আদনান পানি পান করল। শার্টের হাতায় মুখ মুছে বলল, নার্ভাস লাগছে কেন জানি। ধ্রুব হাসল। ধ্রুবর সেই হাসি আদনানের কলিজায় গিয়ে লাগল। কেমন তাচ্ছিল্যের হাসি ধ্রুবর। যেন ধ্রুবর হাসি তাকে বলছে, তোমার মতো নির্লজ্জ মানুষ আবার নার্ভাস হয় নাকি? নিজেকে ধাতস্থ করে আদনান বলল, শালুককে আমার ছোটবেলা থেকেই ভালো লাগত। তবে তা শুধু ভালো লাগাই ছিল, কেননা তখন নয়নার সাথে আমার প্রেম ছিল। নয়নার সাথে প্রেম আমি কখনো সিরিয়াসভাবে নিইনি। এমনি কথা বলতাম যাতে সময় কেটে যায়। এরই মধ্যে বাসায় বড়রা অনেকেই টের পেয়ে গেল ব্যাপারটা। কারো কোনো আপত্তি দেখলাম না। আমিও নিশ্চিন্তে নয়নার সাথে প্রেম করতে লাগলাম। কিন্তু নয়নাকে সত্যি বিয়ে করে সংসার করব, এই মনোভাব আমার ক্ষণিকের জন্য মনে এলেও তা আমি এত গভীরভাবে পাত্তা দিইনি। মা মাঝে মাঝে বলতেন, আমি বিরক্ত হতাম শুনে। এরপর সুযোগ এলো আমেরিকা যাওয়ার। আমার তখন 2 চোখ ভর্তি নতুন স্বপ্ন। আমেরিকা, স্বপ্নের দেশ আমার। ওখানে যাওয়ার পর আশার সাথে সম্পর্ক হবার পর আমার কেন জানি মনে হতে লাগলো আশা আমার জন্য পারফেক্ট না। কিন্তু আশাকে বিয়ে করতে পারলে আমি রাজত্ব, রাজকন্যা দুটোই পাব। আমার খালাও আমাকে খাতির করতে লাগল। ও দেশের ছেলেদের চাইতে যে বাঙালি ছেলেদের চরিত্র যথেষ্ট ভালো তা খালা বেশ বুঝতে পেরেছেন। তাছাড়া ওখানে ডিভোর্স, লিভ টুগেদার এসব কোনো ব্যাপার না। খালা বাঙালি মেয়ে তো, তাই চেয়েছে আশার বিয়ে আমার সাথে হোক, তাতে অন্তত তার মেয়ের সংসার ভেঙে যাবে না। কিন্তু আমার মাথায় তখন অন্য প্ল্যান।
আশা অনেকের সাথেই ক্লোজ হয়েছে, হাগ, লিপকিস, এমনকি বিছানা অবধিও গেছে। সেসব আশার নিজের স্বীকারোক্তি। সেই মুহূর্তে আমার মনে হলো এরকম একটা মেয়ের সাথে আমি আজীবন থাকতে পারবো না। আবার তাকে ফিরিয়ে দিলে সোনার ডিম পাড়া হাসছে, অনেক কিছুই হাতছাড়া হয়ে যাবে আমার কুটিল মন, লোভী মন, স্বার্থপর মন তো নিজেরটাই খুঁজে গেছে সে তাই। নিজের সুবিধা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো সে তাই। বারবার মনে হতো বউ হিসেবে দরকার আমার শালুকের মতো দুষ্ট মিষ্টি একটা মেয়ে। এরপর থেকেই মনের পর্দায় শালুকের আনাগোনা বাড়তে লাগল। সিদ্ধান্ত নিলাম আশাকে বিয়ে করে একেবারে আমেরিকায় সেটেলড হবার পর তাকে ছেড়ে দিব। এরপর শালুককে বিয়ে করব, এতে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আশাকে ছাড়ার উপযুক্ত কারণের অভাব হতো না আমার। দুজনের দেশ, কালচার যেহেতু আলাদা, আশা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারত না আমি জানতাম। আশার কাছে ভালো হওয়ার জন্য আমি আশার হ্যাঁতে হ্যাঁ, আশার নাতে না মেলাতে থাকি। আমি বোকা ছিলাম। আশা যে ভীষণ চালাক মেয়ে তা আমি ধরতে পারিনি। আশা আমাকে নিয়ে খেলছিল। এই খেলা শেষ হওয়ার এক পর্যন্ত আমি কিছুতেই বুঝতে পারিনি। ফোনে শালুকের সাথে মাঝে মাঝে কথা বলতাম। শালুকের বয়স কম তো, আমার কথা শুনে শালুক হয়তো আমাকে নিয়ে ভাবত কখনো। আমি সেটা জানি না। শালুক কখনো আমাকে ফিডব্যাক দেয়নি। আমি বলতাম, ও চুপ করে শুনত। এরপর আশা গোড় ধরে বাংলাদেশে আসবে বলে। ওর আশা হয়নি এই দেশে। আমি ভাবলাম এই সুযোগ, দেশে গেলে মাকে বলে বিয়ের ব্যবস্থা করে নিব। সব ঠিক ছিল। আশা যাতে শালুকের প্রতি আমার দুর্বলতা টের না পায়, তাই আশার সামনে সবসময় শালুককে ছোট করে কথা বলতাম, হাসাহাসি করতাম শালুককে নিয়ে। কিন্তু মনে মনে শালুককে সরি বলতাম। মাঝে মাঝে ইচ্ছে হতো শালুককে বলে দিই, এসব ভান শালুক, অভিনয়, শুধু তোর আর আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এরই মধ্যে তুইও বাড়ি গেলি। কিছুদিন পর টের পেলাম আশা তোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে। আমার মনে হতে লাগলো এত বছর ধরে যেই মাছ আমি খেলিয়ে খেলিয়ে বঁড়শিতে গাঁথার চেষ্টা করছি, সেই মাছ কিনা তুই খালি হাতে শিকার করতে যাচ্ছিস। তুই বল, আমার কষ্ট হবে না? আশা তোর সব কিছুতে মুগ্ধ হয়, তোর সাথে সবসময় আমাকে তুলনা শুনতে হয়। আমার সারা শরীর জ্বলে যেত এসব শুনে। ভীষণ রাগ হতো তোর উপর। কেন বাড়তে এলি তুই? এই ক্ষোভে তোকে মাঝে মাঝে কি যে করতে ইচ্ছে করতো বলে বোঝাতে পারব না। এরপর যখন দেখলাম আশা তোর সাথে ঘুরে বেড়ায়, হাসাহাসি করে, তখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমার তখন মনে হলো কিছু একটা করতেই হবে এবার। আমি তখন প্ল্যান করলাম, আফিফার বিয়ের আগের রাতে ঠিক করলাম তোকে ভীষণ বদনাম করে দিব, যাতে আশার মোহ কেটে যায়। এবারও আমার ভাগ্য আমার সহায় ছিল না। শালুককে নিয়ে আমি এই প্ল্যান করিনি। আমি পাঠিয়েছিলাম শাপলাকে, কিন্তু কেন জানি শাপলার বদলে শালুক চলে গেল তোর রুমে। এরপর আমি নিজেই হতবম্ব হয়ে গেলাম শাপলার জায়গায় শালুককে দেখার পর। সেই মুহূর্তে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল তা আমি কাউকে বুঝাতে পারিনি। এরপর আশাও আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার হতাশা আরও বেড়ে গেল। আশা যদি যাবারই ছিল, তবে কেন এত দেরিতে গেল? তাহলে তো আমি শালুককে হারাতাম না। এরপর শালুক যখন বাড়ি গেল, আমার মনে হলো শালুককে সব খুলে বলতে হবে। আমি চেষ্টা করেছি, কিন্তু শালুক আমার সাথে কথা বলেনি। তখন আমি রাতে আবারও শালুকের রুমে গেলাম। শালুকের বিন্দুমাত্র ক্ষতি করারও কোনো ইচ্ছা আমার নেই। আমি শুধু এই কথাগুলো শালুককে বলতে চেয়েছি। সেদিনও আমি পারিনি। আজ তাই ভাবলাম, আজ যদি না বলে যেতে পারি, তাহলে সারা জীবনের জন্য আমাকে অনুতপ্ত হয়ে থাকতে হবে। আমার সব কথা বলা শেষ। এবার আমার শান্তি। ধ্রুব শালুক দুজনেই চুপ করে রইল। তারপর কফি খেয়ে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। আদনান চলে গেল বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আদনান শেষবারের মতো ধ্রুবকে একটা মেসেজ পাঠালো একটা কবিতা থেকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম, ওদের ভালো হোক, ভালো থাকিস তোরা দুজনে। সবকিছু আবার সুন্দর করে চলছে। জীবন কেটে যাচ্ছে আপন গতিতে। শালুকের এসএসসি পরীক্ষা শেষ হল। শালুক তখন বাড়িতে গিয়ে নির্ভয়ে থাকতে পারল আদনান দেশে না থাকায়। ধ্রুবর চাকরি হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। শালুকের রেজাল্ট হলো এসএসসি পরীক্ষায় শালুক জিপিএ 4.89 পেল। শালুকের এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি হল ধ্রুব। অফিসের কাছাকাছি একটা কলেজে শালুককে ভর্তি করিয়ে দিল। নতুন কলেজে নতুন নতুন বন্ধু হলো শালুকের। পড়ালেখা, বন্ধু-বান্ধবী, আড্ডাবাজি, সংসার সবকিছু শালুক সুন্দর করে সামলাতে লাগল। কিন্তু সুখ সবসময় মানুষের কপালে থাকে না। উত্থান পতন নিয়েই জীবন। তেমনি এক বিকেলে শালুক বইয়ের ভাজে একটা চিঠি পেল। কোন একজন একটা চিঠি পাঠিয়েছে শালুককে, ভালোবাসার চিঠি। সেই চিঠি পড়ে শালুক থরথর করে কেঁপে উঠল। ধ্রুবকে জানাবে জানাবে করে ভয় জানালো না। যদি ধ্রুব তাকে ভুল বোঝেই ভেবে। তাছাড়া অফিসের কাজে ধ্রুবকে ভীষণ ব্যস্ত থাকতে হয়।
রাতে শালুককে পড়াতে বসে ধ্রুব নিজের ফাইলপত্র নিয়ে বসে। কাজের ব্যাপারে ধ্রুব ভীষণ সিরিয়াস। শালুককে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ধ্রুব তখন মরিয়া। এরই মধ্যে বাড়ি থেকে খবর এলো ধ্রুবর দাদি ভীষণ অসুস্থ। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ছুটল দুজনে। সিতারা বেগম স্ট্রোক করেছেন। এক পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে তার। ধ্রুবর হাত ধরে সিতারা বেগম বললেন, আমার একটা কথা রাখবি ভাই? ধ্রুব দাদির চামড়া কুচকে যাওয়া হাত শক্ত করে ধরে বলল, রাখবো দাদি, কি কথা বলো তুমি? সিতারা বেগম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, একবার তোর মায়ের সাথে দেখা করে আয় শালুককে নিয়ে। কতবার যে খবর পাঠিয়েছে তোকে একটা নজর দেখতে চায় বলে। যাবি? শালুক ফুলের লাজ নাই। পর্ব ৩২, লেখিকা রাজিয়া রহমান। বাড়িতে এই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে। শালুকের খুব অস্বস্তি লাগছে এখন। হঠাৎ করে কেমন লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় প্রথম দুজন একসাথে এক বিছানায় ঘুমিয়েছে তখনও শালুকের এরকম লাগেনি। আজ কেন এরকম লজ্জা তাকে ঝাঁকিয়ে ধরেছে? শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। শাপলা এসে শালুকের পাশে বসে পড়ল। তারপর হেসে বলল, তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে শালুক, বিবাহিতা মহিলার ন্যায় লাগছে। শালুক লজ্জা পেয়ে বলল, শাড়ি চেঞ্জ করে ফেলে আপা? শাপলা বাধা দিয়ে বলল, না না, চেঞ্জ করিস না, ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা আগে কখনো খেয়ালও করিনি, নজর যেন না লাগে কারো। লজ্জাবতী লতার ন্যায় শালুক আরও নুয়ে গেল কথা শুনে। হাসনা বেগম এলেন একটা বক্স হাতে নিয়ে। তারপর বক্স থেকে সব গহনা বের করে একে একে শালুককে পরিয়ে দিতে লাগলেন। গলার হার, সীতাহার, কানের দুল, টিকলি, হাতের 2টো রিং, নাকের ফুল, মেয়েদের জন্য গড়িয়ে রেখেছেন তিনি এসব। আজ শালুকের গহনা শালুকের গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আল্লাহ যে আমার ঘর আলো করে এরকম 2টো চাঁদ দিয়েছে, এতদিন তো আমি খেয়াল করে দেখিনি। শালুক মন খারাপ করে বলল, কেন আগে দেখলা না মা? তাহলে অন্তত লেখাপড়া করে করে আমার মাথাটা নষ্ট করতে না। হাসনা বেগম হেসে বললেন, এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দেই না, এখন তবে লেখাপড়া করছে কে? শালুক লাজুক হেসে বলল, তুমি দাও না, তোমার বদলে অন্যজন তো আছে। হাসনা বেগম মেয়ের চিবুকে হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা, তাকে সম্মান দিতে শেখ। তুই বড় ভাগ্যবতী শালুক, ধ্রুবর মতো মানুষের স্ত্রী হওয়া 4টিখানি কথা নয়। শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনে। সে জানে সে যে আসলেই ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময় খুঁজে পাওয়া যায়? এই বিচ্ছেদের যুগে এসে সে এরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে 2 হাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়। ভালোবাসা দিতে যে বিন্দুমাত্র কার্পণ্য করে না, এরকম মানুষ কয়জনে পায়? ধ্রুব রুমের দিকে আসছিল। সাহস করে ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। ভীষণ অবাক হল ধ্রুব ফরিদা বেগমকে দেখে। সৎমা হয়ে আসার পর উনি প্রথম প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন। তারপর কি হলো কে জানে, আস্তে আস্তে তিনি শুধরে গেলেন, কিন্তু ধ্রুব আর তাকে আপন করে নিতে পারল না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে বললেন, আমি জানি ধ্রুব, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সেই যদি দেখি সারারাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে রাত কাটায়, আমাকে গালমন্দ গায়ে হাত তোলে, তখন সদ্য বিবাহিতা সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরও বেড়ে যেত তখন তোমাকে দেখলে। অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে সতীনের স্মৃতি এসব দেখতে হচ্ছে। আমার নরম মনে কি পরিমাণ আঘাত লাগত তা তোমার বাবা কখনো বুঝতে চাইত না। আমি সেই জন্য তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল নিজে বুঝতে পারি। তোমার মা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ততদিনে আমি দেরি করে ফেলেছি। তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না। আমার দোষ আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বইয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের বিয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছেন অনেক আগে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেদিন তুমি আর বৌমা একই সাথে বাড়িতে আসবে সেদিন তোমার বইয়ের সব গহনা তাকে পরিয়ে দিব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গহনা পরিয়ে দিয়েছে, আমি হতভাগী পারছি না তোমার বউকে কিছু দিতে, যদি তুমি রেগে যাও এই ভয়ে। লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না, আমি নিজেও লজ্জিত। তবু আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকেও কি ফিরিয়ে দিবে বাবা? ধ্রুবর কেমন যেন লাগছে।
এত বছর ধরে বুকের ভেতর যেই আগুন চাপা দিয়ে রেখেছিল সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। ধ্রুব বড় করে নিঃশ্বাস নিল। নিজেকে নিজে জিজ্ঞেস করল, আর কতদিন? নিঃশ্বাসের বিশ্বাস আছে কি? কে জানে কখন কার মরণের ডাক চলে আসে? মিথ্যা অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবের সেই ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন। এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলব? ফরিদার হাত ধরে ধ্রুব বলল, বাবা কোথায়? ফরিদার 2 চোখ জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলেছে। এই পরিবারে এসে ফরিদা শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ। আজ সে আনন্দ শতভাগ পূর্ণ হল। ধ্রুব মায়ের সাথে বাবার রুমে গেল। অনেকদিন পর বাবাকে দেখছে ধ্রুব। একটা শ্যাওলা রঙের শার্ট পরে বসে আছেন চেয়ারে, সামনে একটা বই খুলে রাখা। ধ্রুব গিয়ে বাবার কাঁধে হাত রাখল। সেলিম সাহেব পিছনে তাকিয়ে দেখেন ধ্রুব দাঁড়িয়ে আছে। চমকে উঠে দাঁড়ালেন তিনি। ধ্রুব বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বহুদিন আগে ছেলের সাথে করা সব অন্যায় চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। হায়, কি অবিবেচক ছিলেন তিনি তখন! রাগে ক্রোধে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করতেও তার বুক কাঁপেনি। মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়া, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ নিজের অন্যায় কাজের জন্য নিজেই অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের ধারা নেমেছে, কথা বলতে পারলেন না তিনি। শুধু তার ফোপানোর শব্দ শোনা যাচ্ছিল। বুকের ভেতর যেন খামচে ধরে আছে কেউ তাকে। এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড। ধ্রুব বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে। আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকার ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারিনি। আপনি কোনো ভুল করেননি বাবা, আপনার জায়গায় অন্য কেউ হলে নিজেকে সামলাতে পারত না। কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন, আমাকে মাফ করে দিস বাবা, আমি তোর যোগ্য পিতা হতে পারিনি, আমি তোকে ভালো রাখতে পারিনি। ধ্রুব বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা, আপনিও আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি, আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখল বাড়ির প্রতিটি সদস্য। ফরিদা বেগম এক ফাঁকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছে। বাবা ছেলের সাথে সাথে সবাই কাঁদছে। কেন কাঁদছে কেউ জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে যাচ্ছে। নিজেরা না চাইতেই চোখ ভিজে যাচ্ছে। বাবা ছেলের মিলন দৃশ্যের চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ দেখেনি কখনো। উপহারের পর উপহার পেয়ে শালুক অবাক। এত গহনা তার! অবাক হচ্ছে শালুক এসব দেখে। তার মায়ের চাইতেও বেশি গহনা দিয়েছে ফরিদা বেগম। এত গহনা শালুক কি করবে? ধ্রুব রুমে আসতে আসতে অনেক রাত হল। শাড়ি পরে ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্রুবর মনে হল মনের মতো স্ত্রী পাওয়া আল্লাহর দেওয়া একটা রহমত যেন, যাকে তাছে টানতে গেলে কোনো জড়তা আসে না, যার দিকে তাকালে মনের সব পেরেশানি কেটে যায়, যার হাসি অন্তরে সুখের দোলা দেয়, সারাদিনের সব ব্যস্ততা ও ক্লান্তি যার মুখের দিকে তাকালে হারিয়ে যায়, সেই তো স্ত্রী। সৃষ্টিকর্তার সব নিয়ম কি আশ্চর্য রকমের সুন্দর! আল্লাহ শুকরিয়া আদায় করল ধ্রুব। শালুকের কপালে ঠোঁটের ছোঁয়া লাগতে শালুক জেগে গেল। লজ্জা না পেয়ে শালুক নিজে ধ্রুবকে চুমু খেল। তারপর ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয়ে এতদিন আপনার কাছে লুকিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকে জানানো ব্যাপারটা। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ধ্রুব হেসে বলল, তোমার সেই প্রেমপত্রের কথা বলতে চাও? শালুক চমকে গেল শুনে, গলা শুকিয়ে গেল। ধ্রুব পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখব না তা কি হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রেখেছি আর এখন বুঝি এমনি এমনি ছেড়ে দিব ভাবছ? তোমার বই খাতা গুছিয়ে রাখতে গিয়ে আমি চিঠিটা পেয়েছি। পড়ে হেসেছি কিছুক্ষণ। কি পাগলের মতো কথা বলো তো, তুমি প্রেম করতে রাজি না হলে সে নাকি ঘুমের ঔষধ খাবে। প্রেম ভালোবাসা এত সস্তা না শালুক। তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছ সেভাবেই করো, দেখবে ওই ছেলে দুদিন পর নিজে থেকেই সরে যাবে পাত্তা না পেয়ে। আমার বইয়ের উপর আমার ভরসা আছে। শালুক ফিসফিস করে বলল, আপনি এত ভালো কেন? ধ্রুব ফিসফিস করে বলল, বেশি ভালো। শালুক বলল, হ্যাঁ। ধ্রুব বলল, তাহলে চলো আজ একটু খারাপ হই। আমার বোকা ফুল এত সুন্দর করে শাড়ি পরেছে, আজ রাতে যদি একটু খারাপ না হই তাহলেই পুরুষ হয়ে জন্মানোই বৃথা যাবে। আজ সারা রাত আমি ভীষণ রকম খারাপ থাকব শালুক। লজ্জায় শালুক চোখ বন্ধ করে ফেলল। ধ্রুব রুমের বাতি বন্ধ করে দিল। চলবে। শালুক ফুলের লাজ নাই, পর্ব ৩৩। লেখিকা রাজিয়া রহমান। সকাল হতেই শালুকের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় তার জন্য আর আসেনি। এতগুলো মানুষের সামনে গিয়ে এই লোক গরম পানি করে এনেছে। লজ্জায় শালুকের ইচ্ছে করল মাটির সাথে মিশে যেতে,
ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমিও আসব কম্বলের নিচে? শালুক ধর্মরিয়ে বিছানায় উঠে বসল, তারপর বলল, আপনি এরকম কেন? লজ্জা নেই আপনার একটুও? ধ্রুব হেসে বলল, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেল, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। লজ্জায় শালুক ধ্রুবর বুকে আছড়ে পড়ল। ধ্রুবর বুক মুখ ঘষতে ঘষতে বলল, আমার বুঝি লাজ নাই? ধ্রুব হেসে বলল, আমার শালুক তো লজ্জাবতী, কে বলে তার লাজ নেই? লজ্জাবতী বলেই তো আমার ইচ্ছে করছে তাকে আবারও লজ্জা দিতে। শালুক ধ্রুবর কাছ থেকে সরে বলল, ধুর বদলোক, সবসময় শুধু এসব বলে। আপনি কিভাবে পারলেন পানি গরম করে আনতে বলেন তো? ধ্রুব হেসে বলল, হিটার নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনোরকম অজুহাত দেখাতে না পারে। হিটার দিয়ে পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। শালুক বলল, ছি, আমি তো আরও লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বের হতেই পারতাম না। শালুক গোসল করে কলাপাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি ধ্রুব গতবার বাড়িতে আসার সময় শালুকের জন্য কিনে দিয়েছিল ব্যাগে, সাথে ম্যাচিং করে চুড়ি। শাড়ি ছাড়াও নতুন 3টি ড্রেস, 2 জোড়া জুতা, হেয়ারব্যান্ড, 5 ক্লিপ এসব কিনে দিয়েছিল। শালুক ঠিক করেছে সব পরবে ধ্রুবর সামনে। ধ্রুবকে দিল চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটা একটা করে যত্ন করে ধ্রুব শালুককে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব ধ্রুব ভীষণ মনোযোগ দিয়ে করে, যেন একটু এদিক সেদিক হলেই মহাবিপদ ঘটে যাবে। শালুক বলল, আমরা কখন যাব? ধ্রুব জিজ্ঞেস করল, কোথায়? ঢাকায়? শালুক হেসে বলল, না, মেজ চাচির সাথে দেখা করতে, ওনাকে আমার দেখার খুব শখ। ধ্রুবর 2 চোখ টলমাল করতে লাগল। তার কি কম ইচ্ছে মায়ের সাথে দেখা করার? মায়ের চেহারাটা কেমন যেন এখন অস্পষ্ট লাগছে। মা কি এখন আগের মতো আছে? সেই লম্বা ঘন চুল কি এখনও আছে? এখনও কি আগের মতো গান গায় মা? কতগুলো বছর হয়ে গেছে ধ্রুব কাউকে মন ভরে মা বলে ডাকতে পারিনি। শালুক ধ্রুবর মুখোমুখি বসে বলল, আমি জানি আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু একবার ভেবে দেখেন, আজ যদি চাচির কিছু হয়ে যায়, আপনি তাকে শেষবার দেখতে না পারেন, সারা জীবন এই আক্ষেপ আর মেটাতে পারবেন? কার কখন মরণ চলে আসে কে বলতে পারে? ওনার যদি কিছু হয়ে যায়, ওনারও তো কষ্ট থেকে যাবে শেষবারের মতো ছেলের মুখখানা দেখতে পাননি বলে। ধ্রুব শালুককে জড়িয়ে ধরে বলল, আমার সাথে কেন এমন হলো শালুক? আমি কি অপরাধ করেছি? বাবা মা থেকেও আমার অনাথের মতো বড় হতে হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন তো আমারও ছিল, তবে আমি কেন আমার এত বড় পরিবার থাকার পরেও বড় হলাম একা? কেন আমার দুঃসময়ে কাউকে পাইনি আমি? ভীষণ জ্বরের সময় একটা দরদি হাতের স্পর্শ তো আমিও পেতে চেয়েছি, কেন পাইনি আমি? আমার বুকের ভেতর যদি কাউকে দেখাতে পারতাম, তবে দেখতে পেতে এই বুকে কেমন পোড়া ক্ষতবিক্ষত হয়ে আছে। শালুক ভেজা চোখে তাকিয়ে বলল, আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের সব ব্যথা দূর করে দিব। আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ, আমরা আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর করে তুলব। মতির মা দরজায় নক করে বলল, নাস্তা খাইতে আসেন তাড়াতাড়ি, সবাই বৈশা রইছে। চোট মুছে শালুক উঠে দাঁড়ালো। ধ্রুব পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই কখনো আমার জীবন থেকে হারিয়ে যাইস না শালুক, তবে আমার এই জীবনে বেঁচে থাকার শেষ অবলম্বনও হারিয়ে যাবে। শালুক ফিসফিস করে বলল, পাগল নাকি? 4টা বাচ্চার আম্মা হওয়ার যে স্বপ্ন দেখছি, তা পূর্ণ না করে কোথাও যাচ্ছি না আমি। ধ্রুব চোখ বড় করে তাকিয়ে রইল। শালুক আর দাঁড়ালো না। ছুটে যেতে যেতে তার মনে হলো, আসলেই শালুক ফুলের লাজ নাই। হয়তো কিভাবে সে 4টা বাচ্চার কথা বলতে পারল এভাবে অনায়াসে। খাবার টেবিলে আজকে সবাই একসাথে বসেছে। ধ্রুবরা বাবা ছেড়ে পাশাপাশি বসেছে। আদিবা বেগমের বুকের ভেতর কেমন করে কেঁপে উঠল হঠাৎ করেই। আদনান না জানি কেমন আছে। এই পর্যন্ত 4বার কল দিয়েছে আদনান, তাও 2-3 মিনিট কথা বলতো। আজ ছেলেটা থাকলে তো সেও বসত তার বাবার পাশে। সন্তান যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, মায়েরা বহুদিন সেই ক্ষোভ পুষে রাখতে পারে কি? তিনি তো পারছেন না। এই যে এখন হুট করে মনে পড়ে গেল ছেলের কথা। নিজেকে নিজে জিজ্ঞেস করলেন, কেন ছেলেটা এসব অপরাধ করেছে? তার অপরাধের শাস্তি তো তাকে কেউ দেয়নি। কি দরকার ছিল এসব করার? হাসনা বেগম গরুর মাংস ম্যারিনেট করতে করতে বললেন, ভাবি, খাসির মাংসটা ভিজিয়ে ফেলুন। মতির মাকে বলুন বেশি করে পেঁয়াজ কাটতে। আদিবা বেগম কিছুই বুঝতে পারলেন না। হাসনা বেগম তাড়া দিয়ে বলেন, ভাবি, দুপুরে জামাই এসে খাবে, কিন্তু এখনও চিংড়ি ভাজা হয়নি। হুশ এলো আদিবা বেগমের, আজকে আফিফা আসবে। দাদির অসুস্থতার কথা শোনার পর মেয়েটা অস্থির হয়ে গেছে। পর মুহূর্তে মনে পড়ল, আজকে জহিরও আসবে। সবাই থাকবে আজকে বাসায়, শুধু আদনান থাকবে না। নাস্তা খাওয়া শেষ করে ধ্রুব বলল, আমি আর শালুক যাচ্ছি। কোথায় যাচ্ছে কেউ জিজ্ঞেস করল না। সবার মনের ভিতর ভয় কাজ করছে, কে জানে মা ছেলের মিলন দৃশ্য কেমন হবে। বাজারে গিয়ে ধ্রুব অনেক কিছু নিল মায়ের জন্য। ফলমূল, মিষ্টি, বিস্কিট, চানাচুর অনেক কিছু নিল। একটা সিএনজি ভর্তি করে ফেলল। শালুকের বুকের ভেতর ঢিপঢিপ করছে অজানা আতঙ্কে। দীপালিদের বাড়ির সামনে এসে সিএনজি থামল। দারোয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করল, কাকে চাই? ধ্রুব বলল, আমি ধ্রুব।
সাথে সাথে লোকটা ব্যস্ত হয়ে গেট খুলে দিল। ডাক দিয়ে বলল, কর্তাবাবু, দেখা যান কে আসছে বাড়িতে। সাদা ধুতি পরা একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, তোমরা কারা? ধ্রুব বলল, আমি শালুক আর আমি ধ্রুব। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। 2 পা এগিয়ে এসেও আবার থেমে গেল। তার 2 চোখ টলমল করছে। নাতিকে জড়িয়ে ধরতে চেয়েও আর ধরলেন না। নাতি কিছু মনে করে এই জন্য কাপা কাপা গলায় বলল, আসো, আমার সাথে আসো। দোতলার সবচেয়ে শেষের রুমের সামনে দাঁড়িয়ে বললেন, যাও, ভেতরে যাও, আমি নিচে আছি। লোকটা চলে গেল। ধ্রুব খানিকক্ষণ দাঁড়িয়ে রইল বাহিরে, তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। বিছানার সাথে লেগে থাকা মানুষটাকে দেখে মুহূর্তেই ধ্রুবর মাথা ঘুরতে লাগল। এ যেন কোনো মানুষ নয়, শুকনো পাটকাঠি কঙ্কালের মতো হয়ে গেছেন। সারা দেহে তার 1 ছটাক মাংস হবে না। থাকার মধ্যে আছে শুধু জলজলে 2 চোখ আর লম্বা জটধরা চুল। ধ্রুবর দিকে তাকিয়ে নিজে নিজে বললেন, ধ্রুব, এসেছিস? ধ্রুবর গলা ধরে এলো, কথা বলতে পারল না। হাতছানি দিয়ে কাছে ডাকলেন দীপালি ধ্রুবকে। ধ্রুব এগিয়ে যেতেই পাশে বসালেন ধ্রুবর। ধ্রুবর হাতখানা শক্ত করে ধরে বললেন, আমার বাপ ধন, আমার মানিক তুই, আমার 7 রাজার ধন। আমাকে মাফ করে দিস বাবা, তোর সুন্দর জীবন আমি নষ্ট করে দিয়েছি। বেঁচে থেকেও তোকে মায়ের আদর দিতে পারিনি। ধ্রুব জিজ্ঞেস করল, আপনার এই অবস্থা কেন? ডাক্তার দেখিয়েছেন আপনি? দীপালি হেসে বলল, এই যে আমার সব রোগের ওষুধ, আমার ডাক্তার আজ আমার সামনে বসে আছে। এখন আমি একেবারে সেরে যাব বাবা। তোর মুখখানা দেখার জন্য আমি অস্থির হয়েছিলাম। এবার আর কোনো যন্ত্রণা থাকবে না আমার দেহে। ওই, কে দাঁড়িয়ে আছে? ধ্রুব বলল, আমার স্ত্রী শালুক। দীপালি কাছে ডেকে বলল, কোন শালুক বাবা? আমাদের শালুক? আমার সেই ছোট্ট রসগোল্লার মতো সেই শালুক? ধ্রুব হেসে বলল, হ্যাঁ, সেই শালুক। দীপালি শালুকের হাত ধরে বলল, মা গো, কেমন আছো তুমি? আমি তোমার শাশুড়ি হতাম, এখন আমি তোমার কেউ না মা। আমি তোমাকে চিনবে না, আমি তোমাকে চিনি। তোমার তুলতুলে নরম শরীরটা আমার এখনো মনে আছে। আমি তোমাকে বলতাম, মোমের পুতুল তুমি আমার। এখনো তুমি তেমনই আছো। শালুক কিছু বলতে পারল না, তার কান্না পাচ্ছে ভীষণ ওনাকে এই অবস্থায় দেখে। ধ্রুব বলল, আপনার বাচ্চারা কোথায়? দীপালি অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আমার তো একটাই বাচ্চা বাবা, সেটা তুই। ধ্রুব লজ পেয়ে বলল, আমি শুনেছি আপনার বাবা মা আপনাকে আবার বিয়ে দিয়েছিলেন। দীপালি করুণ হাসল, না তো, এরকম কিছুই হয়নি। তোমাদের বাড়ি থেকে আসার পরপরই আমাকে গৃহবন্দী করে ফেলে। তারপর আমি অসুস্থ হয়ে যাই। আজও সেই অসুস্থতা বয়ে বেড়াচ্ছি। আমি তো একজনকে ভালোবেসেছি বাবা, তাকে ছেলে এসেছি বলে কি অন্য কারো হয়ে যাব নাকি? আমার ভালোবাসা তেমন ছিল না। ধ্রুব কেঁদে বলল, কেন এরকম হলো বলেন আপনি? আপনিও কষ্ট পেয়েছেন এখানে থেকে, আমিও কষ্ট পেয়েছি। আপনাদের ভালোবাসা হারিয়ে আমার বাবা তো উন্মাদের মতো হয়ে গেছিলেন। দীপালি হেসে বললেন, দোষ আমাদের ছিল বাবা। ভালোবাসার টানে দুজনে নিজেদের ধর্মকে অসম্মান করেছি। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছি, সেও মুসলিম মেয়েকে বইয়ের স্বীকৃতি দিয়েছে। উপরওয়ালা কি এমনি এমনি ছেড়ে দিবে নাকি? তোমার ধর্মে যেমন এই বিয়ের অনুমতি নেই, আমার ধর্মেও নেই। তবুও আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে করে ফেলেছি। দুজনের মধ্যেও কথা ছিল, কেউ কারো ধর্ম অসম্মান করব না, নিজ নিজ ধর্ম পালন করব। বলো বাবা, এই অনাচারের শাস্তি কি সৃষ্টিকর্তা দিবেন না আমাকে? বিশেষ করে আমি নিজেই চাপ দিয়েছি তোমার বাবাকে। এখানে কারো কোনো দোষ নেই বাবা, আমাদের ভাগ্যেই ছিল। ধ্রুব কেঁদে বলল, আমার যে জীবনটা এলোমেলো হয়ে গেল তাতে? দীপালি হেসে বললেন, সেটাই তো আমার আর তোমার বাবার জন্য সবচেয়ে বড় শাস্তি সৃষ্টিকর্তার তরফ থেকে। অনেকক্ষণ সবাই চুপ করেছিল, কারো কোনো কথা নেই। দীপালি ধ্রুবর হাত চেপে ধরে শুয়ে রইল চোখ বন্ধ করে। তারপর অনেকখানি সময় কেটে যাওয়ার পর বলল, এবার তোমরা যাও বাবা, মন ভরে দেখে নিয়েছি তোমাকে। ধ্রুব চুপ করে থেকে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি মা। আমি আপনাকে আর বাবাকে ভীষণ ভালোবাসি। একটাবার যদি আমি আপনাদের দুজনকে একই সাথে কাছে পেতাম মা, দুজনকে একই সাথে দেখতে পারতাম, তবে আমার সব কষ্ট চলে যেত। দীপালি চোখ মুছে বলল, যাও ধ্রুব, চলে যাও তুমি, আমার নার্স আসার সময় হয়েছে এখন। ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। একটু এগিয়ে শালুক থমকে দাঁড়ালো, তারপর বলল, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাব, ওখানে ওনাকে ডাক্তার দেখাবো। উনি সুস্থ হয়ে যাবেন চিকিৎসা করালে। টাকা পয়সার জন্য আপনি ভাববেন না। বাড়ি থেকে যেসব গহনা পেয়েছি তাতে প্রচুর টাকা পাওয়া যাবে বিক্রি করে। আপনার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে না বলবেন না। এতদিন পর আপনি আপনার মাকে ফিরে পেয়েছেন, আমি ওনাকে এভাবে থাকতে দেখতে পারবো না। আপনি ছাড়া তার আর কেউ নেই এখন। ধ্রুব বলল, তাই হবে শালুক। ধ্রুবর নানা নিচে বসে থাকলেন সিঁড়ির পাশে। ধ্রুব এসে তাকে বলল, আমি মাকে ঢাকায় নিয়ে যেতে চাই ওনার চিকিৎসা করানোর জন্য। তিনি বললেন, তোমার মা, তোমার অধিকার আছে, নিয়ে যাও, আমার মেয়েটা বেঁচে থাকুক তবুও। ধ্রুব চলে এলো শালুককে নিয়ে। রিকশায় বসে শালুককে বলল, ঢাকায় গিয়ে আগে বাসা চেঞ্জ করতে হবে শালুক, তারপর মাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভালো লাগলো, এতদিন পর মা বলে ডাকতে পেরেছে ধ্রুব, এটাই তার সবচেয়ে খুশির কারণ। বাসায় গিয়ে দেখলো সবাই বসে আছে ধ্রুবদের জন্য। ধ্রুব সবকিছু বলল সবাইকে। বাবার কাঁধে হাত রেখে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি আছি আমার মাকে দেখার জন্য।
আপনি এক মাকে চিন্তা করতে গিয়ে অন্য মাকে কষ্ট দিবেন না বাবা। ফরিদার দিকে তাকিয়ে বলল, উনিও তো আমার মা, ওনাকে আর কখনো কষ্ট দিবেন না বাবা। এক মাকে হারাতে হারাতে পেয়েছি, আপনার অবহেলার জন্য ওনাকে যেন হারাতে না হয়। আমি তো নিজেকে সামলাতে পেরেছি, আমার ভাই বোন এখনো ছোট, ওরা ওনার কষ্ট সহ্য করতে পারবে না বাবা। ফরিদা কেঁদে ফেলল। আফিফারা এসেছে কিছুক্ষণ আগে, হাত মুখ ধুয়ে নিচে নেমে আসতেই দেখলো সবাই বসে আছে, জহিরও আছে সাথে। আফিফা এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নিল। মিথ্যে মায়া বাড়িয়ে লাভ কি হবে? বহুদিন পর আজ আবারও সবাই একই সাথে খেতে বসলো। আনন্দ বেদনা সবার বুকের মধ্যে রয়েছে, তবুও সবাই খুশি আজ একত্রিত হতে পেরে। শালুক ফুলের লাজ নাই পর্ব ৩৪, লেখিকা রাজিয়া রহমান। দীর্ঘদিন পর আফিফা বাড়িতে এসেছে। তার জীবনটা সবচেয়ে বেশি এলোমেলো। কিছুতেই সে সংসারী হতে পারছে না, শত চেষ্টা করেও। ননদেরা এলে আফিফার সব এলোমেলো লাগে। কিছুক্ষণ পর পর নাশতা, খাবারের নানা আইটেম, এসব আফিফা ঠিকমতো করতে পারে না। আর যখনই কোনো ভুল হয়, দুই ননদের মুখ কালো হয়ে যায়, আর সেই সাথে সাথে আফিফার হাজব্যান্ডের মুখও আষাঢ় মাসের আকাশের মতো কালো হয়ে যায়। দুপুরে খাদার পর আফিফা, শাপলা, শালুক মিলে শাপলার রুমে বসে আড্ডা দিচ্ছিল। শাপলা আফিফার চুলে তেল দিতে দিতে বলল, আপা, তোমার সংসার কেমন কাটছে? কিভাবে অবসর কাটাও তুমি? কলেজে যাও? আফিফা হেসে বলল, আমার আর পড়ালেখা, কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ার সময়ও হয়ে ওঠে না। সেই কবে চুলে তেল দিয়েছি নিজেও জানি না। শালুক অবাক হল শুনে। সে তো তার বাসায় করার মতো কোনো কাজ খুঁজে পায় না, অথচ আফিফা আপা কি বলে এসব? অবাক হয়ে শালুক জিজ্ঞেস করল, কিসের কাজ আপা এত তোমার? আফিফা হেসে বলল, সবসময় আমার দুই ননদ এই বাসায় থাকে, নিজেদের স্বামীদের নিয়ে। ধরো একজন এলো তো আরেকজন যাবার সময় হলো, দুজনেরই বাচ্চা কাচ্চা আছে। মাসের মধ্যে সর্বোচ্চ ৭ দিন তারা নিজের শ্বশুরবাড়ি থাকে। দুই বোন যখন একসাথে হয় তখন তো মনে হয় যেন দুনিয়ার খবর থাকে না ওদের। বাচ্চাদের একবার একটা চাই, সবকিছু আমাকেই করতে হয়। কারো বাচ্চা শুধু চিকেন খায়, কারো বাচ্চা আবার ফিশ ফ্রাই খায়। আবার বাচ্চারা নিজেদের হাতে খাবারও খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। বাচ্চারা যদি নিজের হাতে খাবে, ওদের মায়েরা রেগে যায়। নিজের হাতে খেলে ওরা নাপি খাবার কম খায়, সেজন্য আমাকে খাইয়ে দিতে হবে। কিন্তু বিশ্বাস করো, খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়া ঘুরে আসে, কিন্তু মুখের খাবার গিলে না। ঘণ্টার পর ঘণ্টা লাগে ওদের খাওয়াতে গেলে। বাড়িতে কাজের মহিলা ছিল ওদের। বিয়ের পরপরই আমার বড় ননদ ওই মহিলাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। সকালে তোর ভাইয়া দোকানে চলে যাবে, তো আমাকে সেই হিসেবে খুব ভোরে উঠে নাশতা বানাতে হয়। রুটি, ডিম, সবজি, দুধ, চা করার পর করতে হয় বাচ্চাদের জন্য নাশতা। এরপর ভাত রান্না করা লাগে। ভাতের সাথে নিম্নে ৪ আইটেম যদি না করি, সেদিন ওনাদের সে কি রাগ। সাথে সাথে ভাইকে কল দিয়ে জানায় তারা আশায় আমি অখুশি, এজন্য ঠিকমতো রান্না করি না তাদের জন্য। আর এরপর ওনার কল আসে। সেই কল আমার জন্য কি যে আতঙ্কের তা আমি শুধু জানি। গম্ভীর হয়ে বলেন, আমার বোনেরা আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে থাকবে, তোমাকে ওদের ইচ্ছে মতো চলতে হবে, যে যা চায় সব করতে হবে। আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে যাতে তোমাকে নিয়ে যায়, আমার এরকম স্ত্রী চাই না। অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটা ভালোবাসার কথা শুনিনি। শালুক হতভম্ব হয়ে বলল, কি বলো আপা এসব? আমার কিছুই মাথায় ঢুকছে না। স্বামীরা এরকম হয় স্ত্রীর সাথে? আফিফা বলল, সবাই তো ধ্রুব নারে শালুক, সবাই তো আর বউকে ভালোবাসতে জানে না পাগলের মতো। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। আফিফা বলল, ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে জহিদ ভাইকে সহজেই ভুলে যেতে পারব, কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা। আমি আরও বেশি মনে করতে থাকি তাকে। সবসময় মনে হয় ওনার জায়গায় জহির ভাই থাকলে আমার সাথে এরকম কিছুতেই করত না। আমি জানি আমি পাপ করছি স্বামীর সাথে পরপুরুষের তুলনা করে, কিন্তু আমার বেহায়া মনটা যে মানে না শালুক, আমি কি করতাম তোরা বল? বাবা মাকেও এসব জানাতে ইচ্ছে করে না। একই তো আদনান ভাইকে নিয়ে দুজনের মনে কষ্ট, এখন আমার এসব কথা শুনলে তো দুজনেই ভেঙে পড়বে। ওনারা পয়সাওয়ালা জামাই চেয়েছেন আমার জন্য, কিন্তু একটা ভালো মানুষ চাইনি আমার। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? ওনার বোনদের সেবা যত্ন করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়ি আসতে দেয় না। পুরুষ মানুষ এটা বুঝে যে তার বোন তাদের বাড়ি সবসময় আসবে, তবে এটা কেন বুঝে না তার স্ত্রীও কারো মেয়ে, কারো বোন, তারও ইচ্ছে করে তার বাপের বাড়ি যেতে। শালুক কোনো জবাব দিতে পারল না। আল্লাহ তাকে কি পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করেই শালুক তা টের পেল। বিকেল হতেই আফিফার হাজবেন্ড আফিফাকে রেডি হওয়ার জন্য তাড়া দিতে লাগল, এখনই চলে যাবে তারা, তার ছোট বোন এসেছে বাসায়। শুনে আফিফা স্তব্ধ হয়ে গেল। আস্তে করে বলল, আপা, তো 1 সপ্তাহ আগে গেছে এই বাড়ি থেকে। আমি আজ কত মাস পরে এসেছি বাড়িতে।
আপনার কি একটুও মায়াদায়া বিবেক নেই? দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাওয়ার জন্য বলছেন? তেড়ে এসে আফিফার চোয়াল চেপে ধরে আফিফার হাজবেন্ড সজীব বলল, খুব সাহস বেড়েছে মনে হয় তোমার বাবার বাড়ি এসে। আমার বোনের সাথে তুলনা করতে চাইছো কোন সাহসে? আমি এখন বলছি তুমি এখনই চলে যাবে। তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থাকতে হবে। আর যদি তবুও থাকতে চাও তবে মনে রেখো এখানেই সম্পর্ক শেষ তোমার সাথে। ধ্রুব আফিফার রুমের দিকে আসছিল বিকেলে সবাই মিলে বাহিরে ফুচকা খেতে যাবে এই কথা বলার জন্য। শালুক কেঁদে কেঁদে আফিফার কষ্টের কথা বলেছে ধ্রুবকে। শুনে ধ্রুবর নিজেরও কেমন দম বন্ধকার অনুভূতি হয়েছে। বাইরে থেকে আফিফার স্বামীর এসব কথা শুনে চমকে গেল ধ্রুব। কপালের রগ দপদপ করতে লাগল রাগে তার। তার মানে এই লোকটা সবসময় আফিফার সাথে এরকম দুর্ব্যবহার করে? আফিফার চাপা কান্নার শব্দ শুনে ধ্রুবর রাগ আকাশ ছুল। দরজায় নক করে বজ্র কঠিন স্বরে বলল, আফিফা, আফিফা দরজা খোলো তো। শালুক বলল সবাই মিলে বাহিরে যাবে, তোর একটা ব্লু কালার হিজাব দিতে বলেছে শালুক। আফিফা তাৎক্ষণিক চোখ মুছে নিজেকে সামলে দরজা খুলল। তারপর হিজাব দিতেই ধ্রুব হেসে বলল, তুই আর ভাইয়াও রেডি হয়ে নে, আজ আমরা সবাই মিলে বাহিরে বের হব, একটা পিকনিক আমেজ আসবে। আফিফা বলল, তোরা যা ধ্রুব, আমি চলে যাব এখন। ধ্রুব বলল, মানে কি? দুপুরে এলি এর এখনই যাবি কেন? ভাইয়া কই? সজীব 2 হাত ভাঁজ করে বুকের উপর রেখে গম্ভীর হয়ে বসে রইল। ধ্রুব এগিয়ে বয়ে বলল, আফিফা কি বলছে ভাইয়া, যেতে চাইছে কেন? কতদিন পরে বাড়িতে এলো, সবাই একসাথে হয়েছি আমরা, আজকে রাতে থাকুন না আপনারা। সজীব বলল, না ধ্রুব, থাকা যাবে না, আমার বোন এসেছে, ওকে যেতে হবে। ধ্রুব হেসে বলল, ভাইয়া, আফিফাও কিন্তু আমার বোন, আপনার বোন এসেছে ভালো কথা, আজকের রাতটা থেকে আগামীকাল যান আপনারা। সজীব বিরক্ত হয়ে বলল, আমার 2 বোন বেড়াতে এসেছে, আফিফা এখানে থাকলে কিভাবে থাকবে? ওদের জন্য রান্নাবান্নার ব্যাপার আছে। ধ্রুব অবাক হয়ে বলল, আপনার বোনদের জন্য রান্না করতে হবে বলে আপনি আমার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন? আপনার বোনদের এক রাত রান্না করে খেতে কষ্ট হবে, তো আমার বোনের কি কষ্ট হবে না ওদের জন্য রান্না করতে? সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। কিছু বলার আগে ধ্রুব বলল, সজীব ভাই, দরজার বাইরে থেকে আপনার কথা আমি শুনেছি। আফিফা অনেক মাস পরে বাড়িতে এসেছে, ও মিনিমাম 1 সপ্তাহ বেড়াবে এখানে। আপনার যদি থাকতে অসুবিধা মনে হয় তবে আপনি যেতে পারেন, 1 সপ্তাহ পর এসে ওকে নিয়ে যাবেন। সজীব রেগে বলল, তোমার কথা মতো হবে নাকি? তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী এখানে 1 মুহূর্ত থাকতে পারবে না, ইসলামের আইন অনুযায়ী তা জানো তুমি? ধ্রুব বলল, বেশ তো নিয়ে যান তাহলে, কিন্তু ইসলামের আইন অনুযায়ী কিন্তু আফিফার উপরও এরকম কোনো ফরজ নিয়ম নেই যে আপনার বোনদের রেধে বেঁধে খাওয়াতে হবে। আফিফা যাবে কিন্তু আপনার বোনদের জন্য কোনো কাজ করবে না। সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে। আফিফা ধ্রুবকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল রুম থেকে। ধ্রুব আফিফাকে দমক দিয়ে বলল, খুব বড় হয়ে গেছে মনে হয় তুই, আমরা কি সবাই মরে গেছি নাকি? নাকি আমাদের কাঁধে তুই বোঝা হয়েছিলি যে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হয়েছি আমরা? সব শুনেছি আমি, সব জানি। আপনি আফিফাকে এত দুর্বল ভাবছেন কোন সাহসে? আদনান ভাই নেই, আমি আছি। আমার বোনের সাথে কথা বলতে সাবধানে, ভেবে কথা বলবেন। ওকে একেবারে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার ধমক তো সবসময় দেন। আপনি কি ভেবেছেন আমরা এতটাই অসহায় যে নিজের বোনকে রাখতে পারবো না? বিয়ে করে বউ নিয়েছেন, নিজের অর্ধাঙ্গিনী নিয়েছেন, তাকে কাজের মহিলার মতো ট্রিট করবেন না। তাকে যদি ভাবেন সে আপনার বাড়ির কাজের মহিলা, তবে তার থেকে তেমন ব্যবহারই পাবেন। যদি তাকে ভাবেন আপনার মনের রানী, তবে দেখবেন আপনাকেও সে রাজার মতো সম্মান করছে। নারীরা কাদামাটির দলার মতো, ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায়। যখন তখন তাকে হুমকি দিয়ে ধমকি দিয়ে কথা বলার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে না। পুরুষত্ব থাকে নিজের ভালোবাসা, নিজের বুদ্ধি দিয়ে তার মন জয় করে কিভাবে দুজনে সুখী হওয়া যায় সেই কাজ করার মধ্যে। আপনার কি একবারও মনে হয় না আপনার স্ত্রীও একটা মেয়ে? আপনার যেমন ভালো লাগে আপনার বোনদের কাছে পেলে, ওর বাড়ির মানুষেরও তেমন ভালো লাগে ওকে কাছে পেলে। মানছি আপনার বাসায় মা নেই, তাই আফিফার দায়িত্ব বেশি, কিন্তু দায়িত্ব মানে কি এই যে বিয়েকর নতুন নতুন অবস্থায় 2-3 বার বাবার বাড়ি আসার পর আর তাকে এই বাড়িতে আসতে না দেওয়া? সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে আপনি ওকে একবার নিয়ে এসে শুক্রবার বিকেলে নিয়ে যান। একটা দিন আপনার 2 বোন ম্যানেজ করে নিতে পারবে, তাতে আফিফারও মন খুশি থাকবে। বিশ্বাস করেন, ও নিজে থেকেই তখন আপনার বোনদের ভালোবাসবে। এভাবে সংসার হয় সজীব লয়, কিন্তু সেই সংসারে সুখ আসে না। একই বিছানায় থেকেও দুজনের মনে যোজন যোজন দূরত্ব থাকে। দিনে হাজার হাজার টাকা আয় করার মধ্যে কোনো সুখ নেই সজীব ভাই। সুখ থাকে বাসায় ফিরে একটা বেলি ফুলের মালা স্ত্রীর খোপায় গুজে দিলে যেই স্বর্গীয় হাসি দেখতে পাওয়া যায় তার মধ্যে। সুখ থাকে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীর চিন্তিত মুখখানা দেখার মধ্যে। সজীব ভাই চুপ হয়ে বসে রইল। ধ্রুব হিজাব নিয়ে চলে গেল। সবাই মিলে রেডি হয়ে বের হওয়ার সময় দেখল সজীব আর আফিফাও রেডি হয়ে নিচে বসে আছে। আফিফার 2 চোখ ভেজা, কিন্তু মুখে হাসি। ধ্রুবকে দেখে আফিফা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, দুনিয়ার সব বোন যাতে তোর মতো একটা ভাই পায়, সব স্ত্রী যাতে তোর মতো স্বামী পায়। বিশ্বাস কর ভাই, তাহলে আর কোনো নারী স্বামী নিয়ে অসুখী হবে না, স্বামীকে নিয়ে বুকে চাপা কষ্ট জমিয়ে রাখবে না। শাপলার শালুক দুজনেই হাসতে লাগলো শুনে। নয়না বলল, তোরা এত হাসছস কেন? আফিফা নয়নাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি খুব খুশি আপা। শালুক ফুলের লাজ নাই, পর্ব ৩২, লেখিকা রাজিয়া রহমান।
ধ্রুবরা ঢাকায় ফিরে এলো ১২ দিন হয়েছে। ইতোমধ্যে শালুক নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে। ধ্রুব আগের মতো সকালে উঠে রান্না করে, শালুক কলেজ থেকে ফিরে বিকেলে রাতের রান্না করে। দুজন মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায়। কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই, কেউ কাউকে নিয়ে আক্ষেপ প্রকাশ করে না। ধ্রুব একটা ২ রুমের বাসা খুঁজতে লাগল মাকে নিয়ে আসার জন্য। বাসা পেতে প্রায় ৬-৭ দিন লেগে গেল। তারপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেলল। নতুন বাসাটায় ২টো বেডরুম, একটা ডাইনিং রুম, ২টো ওয়াশরুম, একটা কিচেন রুম। মায়ের রুমটা ধ্রুব নিজ হাতে সাজালো। একটা নতুন খাট, আরামদায়ক বিছানা, দেয়ালে কিছু পেইন্টিং, জানালায় সাদা আর নীলের পর্দা। রুমে একটা টিভি আনলো মায়ের জন্য, একটা রকিং চেয়ার রাখল বারান্দায় মায়ের জন্য। অ্যাটাচড বাথরুম দেওয়ার রুমটা মায়ের জন্য রাখল। ঠিক করল খুব দ্রুত একটা এসি কিনে নিবে মায়ের রুমের জন্য, মায়ের যাতে কোনো কষ্ট না হয়। শালুকের ভীষণ ভালো লাগছে। চাচিকে নিয়ে এলে শালুকের আর একা একা লাগবে না ধ্রুব না আসা পর্যন্ত। এটাই শালুকের জন্য আনন্দদায়ক। ধ্রুব অফিস থেকে ছুটি চাইল, কিন্তু ছুটি পেল না। ১ মাস কেটে গেল এভাবেই, কিন্তু ধ্রুব ছুটি পেল না অফিস থেকে। রাতে বিষণ্ণ মুখে ধ্রুবকে বসে থাকতে দেখে শালুক আদুরে বেড়ালের মতো ধ্রুবর কোলে গিয়ে বসে পড়ল, ধ্রুবর গলা জড়িয়ে ধরে। ধ্রুব শালুকের লম্বা চুলে নিজের নাক ডুবিয়ে দিল। গালের খুঁচা খুঁচা দাড়ি দিয়ে শালুকের গালে মৃদু ঘষতে লাগল। শালুক বলল, ছুটি হয়নি এখনো? কবে যাব আমরা চাচিকে নিয়ে আসতে? ধ্রুব মন খারাপ করে বলল, না, ছুটি দিচ্ছে না তো। নতুন চাকরি, এখনই এত ছুটি দিবে না। নাকি কি করবা বলো তো? শালুক কি বলবে বুঝতে পারল না। শেষে বলল, ছুটি লাগবে না, চলেন আমরা গিয়ে নিয়ে আসি চাচিকে। ধ্রুব হেসে বলল, পাগল, চাকরি চলে গেলে তোকে নিয়ে সংসার চালাবো কিভাবে? খাবি কি তখন? শালুক ধ্রুবর ঘাড়ে একটা কামড় দিয়ে বলল, ভালোবাসা খাবো। ধ্রুব হেসে ফেলল শালুকের কথা শুনে। শালুকের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, পড়া শেষ হয়নি কিন্তু তোর এখনো? ফিনান্সের যে অঙ্কটা করতে দিয়েছি করেছিস? শালুক মুখ ভেঙচি কেটে বলল, এরকম একটা রোমান্টিক সময় আপনার পড়ালেখার কথা না আনলে কি শান্তি লাগে না? কোথায় একটু রোমান্স করার মুড নিয়ে বসেছি আপনার কাছে, আর আপনি বলছেন পড়ার কথা? ধ্রুব কোলে করে শালুকের চেয়ারে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ বলছি, যাও এবার পড়া শেষ করো, এখন পড়ার সময় তোমার। শালুকের রাগ হলো খুব, মুখ ভেঙচি কেটে পড়ায় মনোযোগ দিল। ধ্রুব মুচকি হাসতে লাগল। এই তার শালুক, তার স্ত্রী শালুক। কেমন যেন কলিজা ছিঁড়ে যাবার মতো অনুভূতি হচ্ছে তার। যদি শালুককে না পেত ধ্রুব, তাহলে কি করত সে? এসব ভাবতে ভাবতে ধ্রুব খাবার গরম করতে গেল। খাবার গরম করতে গিয়ে ধ্রুবর মনে হলো, আসার সময় নানা বাড়ির ফোন নাম্বার নিয়ে আসা উচিত ছিল, তাহলে যোগাযোগ করতে পারত। এসব ভাবতে ভাবতে ধ্রুব সব গরম করে নিল। তারপর শালুকের পড়া বুঝে নিয়ে খেতে বসল দুজনে। বাকি রাত ধ্রুবর খুব ছটফটিয়া কাটল। ধ্রুবর ছটফটানি লক্ষ্য করে শালুক উঠে বসল বিছানায়। রুমের লাইট অন করে দিয়ে ধ্রুবকে পানি এনে দিল। তারপর জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? ধ্রুবর চোখ মুখ শুকিয়ে গেছে, চেহারা কেমন বিবর্ণ। ধরা গলায় ধ্রুব বলল, আমার ভালো লাগছে না শালুক। কেমন যেন লাগছে, বারবার ছোটবেলার সব স্মৃতি ভেসে আসছে চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছি মা আমাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে, যেন পুকুর ঘাটে নিয়ে সাবান দিয়ে আমাকে গোসল করিয়ে দিচ্ছে। শালুক বলল, আপনি কেন সবসময় এসব কথা ভাবেন বলেন তো? কষ্টের স্মৃতি মনে করলে কষ্ট বাড়বে, কমবে না। ধ্রুব হেসে বলল, আমার সুখ তো আমার পাশেই আছে শালুক, সে পাশে থাকলে এই কষ্টটা সহ্য করা কোনো ব্যাপার না। তবু আজ কেন এমন লাগছে জানি না। বাকি রাত আর দুজন ঘুমালো না। সকাল হতে ধ্রুব বলল, শালুক চলো বাড়িতে যাই। শালুক অবাক হয়ে গেল ধ্রুব কথা শুনে। তারপর আনন্দে চিৎকার করে বলল, আমি তো এক পায়ে খাড়া। দুজনে ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল 10টার বাসে উঠল। ভাগ্য বিরূপ হল, পথে বাস নষ্ট হয়ে গেল। ধ্রুবর যেমন অসহ্য লাগতে লাগল। বুকের ভিতর চিনচিনে ব্যথা জানান দিচ্ছে কিছু একটা হয়েছে কোনো আপন কারুর। অস্থির হয়ে ধ্রুব পায়চারি করতে লাগল। শালুক অবাক হয়ে তাকে রইল ধ্রুবর দিকে। কি হয়েছে এই মানুষটার, এত অস্থির কেন আছে? বাস ঠিক হতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। 10টার বাসে উঠে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে 6টা বেজে গেল। সারা বাড়ি কেমন নীরব হয়ে আছে আজ। বাইরে থেকে ধ্রুবর কলিজা মোচড় দিয়ে উঠল। বাগানের মধ্যে দাঁড়িয়ে ধ্রুব বলল, আমি ভেতরে যাব না শালুক, তুমি যাও, আমার মন বলছে খারাপ কিছু ঘটেছে। শালুক নিজেও ভেবে পাচ্ছে না ধ্রুবর এই অস্বাভাবিক আচরণ করার মানে কি। ধ্রুবর হাত ধরে টেনে নিয়ে গেল ভিতরে। সবাই ড্রয়িং রুমে বসে আছে, আদনানের মা আর শালুকের মা কাঁদছে। ধ্রুব ভেতরে প্রবেশ করতেই হাসনা বেগম ছুটে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শালুক কিছু বুঝতে পারছে না। এগিয়ে গিয়ে বড় চাচির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বড় চাচি? আদিবা বেগম চোখের পানি মুছে বললেন, দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে, দীপালি চলে গেছে ফাঁকি দিয়ে। শালুকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। ধ্রুব ফ্লোরে বসে বলল, কি হয়েছে চাচি, আমাকে বলো আগে, আমার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে চাচি। হাসনা বেগম ধ্রুবর পাশে লিফটে বসে বললেন, ও বাবা, সেই পাশানি যে চলে গেল এই দুনিয়া থেকে, তোর যে তাকে ঢাকায় নিয়ে যেতে হবে না, আর তার চিকিৎসা করার ঝামেলা আর নেই রে বাবা, সে যে চলে গেছে কাল রাতেই।
ধ্রুবর মনে হলো সারা পৃথিবী বুঝি কাঁপছে চোখের সামনে, সব কেমন ঝাপসা লাগছে। অস্ফুট স্বরে ধ্রুব শালুককে ডাকল। শালুক ছুটে এলো ধ্রুবর কাছে। শালুকের কোলে ধ্রুব জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ খুলে তাকালো অনেকক্ষণ পরে, রুমে তখন কেউ নেই ধ্রুবর বাবা ছাড়া। ধ্রুবকে শোয়ানো হয়েছে জহিরের রুমে। ধ্রুব শোয়া থেকে উঠে বসল। বাবা ছেলে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক। কেউ কাঁদল না, কেউ কোনো শব্দ করল না। কেঁদে গেল দুজনের হৃদয়। চোখের অশ্রুপাত হলো না, রক্তপাত হলো অন্তরে অন্তরে। ধ্রুব বলল, বাবা, মায়ের সাথে আর কি দেখা হবে না এই জনমে? আমার যে তাকে সেই মাউথ অর্গান বাজিয়ে শোনানো বাকি আছে এখনো। সেই যে ঘুমপাড়ানি গান, যে গান গেয়ে মা আমাকে ঘুম পাড়াতো। কথা ছিল তো আমার মুখে সে গান শুনে একসময় মা ঘুমাবে। আজ কেন মা সে গান না শুনে ঘুমিয়ে গেল বাবা? মা চলে যাবার পর আমার একা ঘুম আসতো না যখন, তখন আমি একা একা শুয়ে গাইতাম, তোমায় ছাড়া ঘুম আসে না মা। বাবা, এরপর এত বছর কেটে গেল, আমি আর মাকে জড়িয়ে ধরে ঘুমোতে পারিনি। খুব ইচ্ছে ছিল মাকে জড়িয়ে ধরে আবারও ঘুমাবো। সেই রাতে মা আমাকে আর শালুককে ঘুম পাড়ানি গান শোনাবে। হলো না তো বাবা, কিছুই হলো না আমার। আমি পারলাম না বাবা মাকে সুস্থ করার জন্য একটু চেষ্টা করতে। সেলিম সাহেব কিছু বলতে পারলেন না। রাতে ধ্রুব গেল দীপালিদের বাড়িতে। দীপালির বাবা যেন ধ্রুবর অপেক্ষায় ছিল। ধ্রুবকে দেখে বের হয়ে এলেন বাহিরে। তারপর ধ্রুবর হাত চেপে ধরে বললেন, আমার মা তো স্বর্গে চলে গেল। মায়ের প্রাণটা বিচি তোমাকে একবার চোখের দেখার জন্য আটকে ছিল দাদা ভাই। সেদিন তুমি চলে যাবার পর মায়ের শরীর আরো খারাপ হতে লাগলো। আমায় ডেকে নিয়ে দিব্যি দিল যাতে করে তোমাকে কিছু জানানো না হয়। আমার উপরই বুঝি অভিমান করে চলে গেল আমার মা। আমার মায়ের বড় অভিমান ছিল আমার উপরে। আমার চোখের সামনেই তো আমার সোনার প্রতিমা দিন দিন কঙ্কাল হতে লাগলো, অথচ আমি কিছু করতে পারলাম না। না পারলাম তার চিকিৎসার জন্য শহরে নিতে, নাকে জোর করলে বলতো নিজের প্রাণ নিজে দিবে। তোমার জন্য একটা বাক্স রেখে গেছে, ভেতরে আসো। ধ্রুব বলল, না, ভেতরে যাব না, আপনি বাক্স এনে দিন, আমি চলে যাব। বাড়িতে সবাই উৎগ্রীব হয়ে বসে আছে ধ্রুবর জন্য। শালুক নীরবে চোখ মুছে নিচ্ছে একটু পরপর। শালুকের ইচ্ছে করছে ছুটে গিয়ে ধ্রুবকে খুঁজে আনতে। কোথায় গেল ধ্রুব? কেন এখনো ফিরছে না বাড়িতে? চিন্তিত বাড়ির সবাই। আফিফা নয়না এসে চলে এসেছে বাবার বাড়ি ধ্রুবর মায়ের মৃত্যু সংবাদ শুনে। বসার ঘরে সবার মধ্যে অস্থিরতা। ধ্রুব বাড়িতে এলো রাতের 11টা নাগাদ, হাতে একটা কাঠের চৌকোনা বাক্স। শালুকের হাতে বাক্সটা দিয়ে বলল, আমার মা আমার জন্য শেষ স্মৃতিচিহ্ন রেখে গেছে শালুক। সবার সামনে ধ্রুব বাক্স খুলল। ছোট একটা চিরকুট ভেতরে, মুক্তোর মতো হাতের লেখা, তবে লাইনগুলো আঁকাবাঁকা। ধ্রুব বুঝল ভীষণ কষ্ট হয়েছে মায়ের এই চিঠি লিখতে। ধ্রুব পড়তে লাগলো, আমার নারী ছেঁড়া ধন, কত বছর পর আজ তোমায় দেখলাম। ভালো করে নয়ন ভরে নিয়েছি আজ দেখে। ভেবেছিলাম পোড়ান জুড়িয়েছে এবার তোমায় দেখে, কিন্তু তুমি চলে যাবার পর বুঝলাম তোমায় দেখার চেষ্টা আমার এক মহাসাগরের সমান। সেখানে একটুকু দেখায় কিছুই হয়নি। ভেবেছিলাম এই জন্মে হয়তো ঈশ্বর আমার ডাক শুনবে না, পাপের শাস্তির হিসেবে তোমাকে শেষবার আর দেখাবে না। কিন্তু ঈশ্বর এই অভাগীর প্রতি অতটাও নিষ্ঠুর হননি, তাই হয়তো একবার দেখিয়েছেন। আজ তোমায় দেখার পর এই প্রথমবারের মতো মনে হলো আমি আর বেশি দিন নেই। আমার প্রতি তোমার অনেক অভিমান আছে জানি। যাবার আগে তোমাকে কিছু দিয়ে যাবার ভীষণ ইচ্ছে ছিল। এই বাক্সটার উপরের এই কাঠে পাটাতন হালকা চাপ দিলেই খুলে যাবে। নিচে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার রেখে যাচ্ছি। গ্রহণ করো যদি আমাকে ক্ষমা করে থাকো। যদি না গ্রহণ করো তবে জানবো আমাকে মা বলে মানতে পারছো না, আর হয়তো শেষ দেখা হবে না। সেলিম সাহেবকে বলে দিও এই হতভাগিনী তাকে মন থেকে ভালোবেসেছিল কোনো একদিন। ভালো থেকো সবাইকে নিয়ে। উপরের পাটাতন খুলে ধ্রুব ভেতরে একটা খম পেল। খমের ভেতরে একটা চেক বই, একটা ইস্যু করা চেকের পাতা আর এক টুকরো কাগজ পেল। 50 লক্ষ টাকার একটা চেক। কাগজে লিখা, এই টাকার মালিক ধ্রুব। আমার নামে কেনা জমি বিক্রির এই টাকার মালিক আমার একমাত্র ছেলে ধ্রুব। ধ্রুব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সবার দিকে, তারপর চিৎকার করে কেঁদে বলল, এই সব কিছু তোমরা নিয়ে যাও, আমার মাকে এনে দাও আর একটা বার। আমি একটু মন ভরে মা বলে ডাকি। আমার এখনো মা বলে ডাকার তৃষ্ণা মেটেনি। আমার মা কই? কেন বারবার আমাকে এইভাবে ফাঁকি দিয়ে যায় আমার মা? আমি একবার তাকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছি, এখন আবারও তাকে পেয়ে যে আজীবনের জন্য হারালাম। আর কিসের বিনিময় তাকে পাবো আমি? সেলিম সাহেবের 2 পা জড়িয়ে ধরে বলল, আমার মাকে এনে দাও বাবা, একটাবারের জন্য এনে দাও। আমি আর একটাবার তাকে মা বলতে চাই। আমার আর কিছু চাই না, একবার মাকে ডাকতে চাই। শালুক দেখতে লাগলো ইস্পাত হৃদয় একটা হৃদয় কেমন ক্ষতবিক্ষত আজ। পাষাণ হৃদয় মায়ের জন্য কত লুকানো ভালোবাসা। শত আঘাতে না কাঁদা মানুষটার 2 চোখে কত জল। চলবে। শালুক ফুলের লাজ নাই, পর্ব 36, শেষ পর্ব। লেখিকা রাজিয়া রহমান। গ্রামে 1 সপ্তাহ হয়ে গেছে ধ্রুবদের, অথচ শহরে ফিরে যাবার মতো তাড়া নেই যেন, এরকম মনে হচ্ছে ধ্রুবর। নিজের চাকরি, শালুকের পড়ালেখা সবকিছু মাথা থেকে বের হয়ে গেছে ধ্রুবর। ধ্রুবর দিন কাটে বাড়ির পিছনের শ্যাওলা ধরা পুকুর ঘাটে বসে।
পুকুরের পানির দিকে তাকিয়ে অনমনে কী ভেবে যায় ধ্রুব, কে জানে তা। ভীষণ জ্বালা পড়া অনুভব হয় ধ্রুবর। জীবনের সব হিসেব যেন মিলতে মিলতেও মিলল না। জটিল লাগে এই জীবন। কখনো কি ধ্রুব ভেবেছিল এভাবে মাকে হারিয়ে ফেলবে? ভাগ্যে যদি হারিয়ে ফেলাই ছিল, তবে কেন মায়ের সাথে শেষবার দেখা হলো? দেখা না হলেও তো কষ্ট একটু কম হতো তাহলে। পেয়ে হারানোর সে কী যন্ত্রণা! এতদিন কেন বুঝতে পারেনি ধ্রুব? ধ্রুবর পাশে এসে জহির বসল। একটা মাটির ঢেলা কুড়িয়ে নিয়ে পানিতে ছুঁড়ে মারল জহির। তারপর আপন মনে বলতে লাগল, বাবা যখন মারা যায়, আমি তো তখন ছোট ছিলাম। এজন্য সবসময় মনে হয় বাবার আদর কিছুই পাইনি যেন। বাবা যদি আজও বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমি বুঝতাম না তোর ব্যথাটা। কিন্তু কিছু করার নেই ধ্রুব। প্রকৃতির এই নিয়মকে আমাদের মেনে নিতেই হবে। কিছুতেই এই নিয়মকে অস্বীকার করা যায় না। এখন জীবন থেকে কেউ হারিয়ে গেছে ভেবে জীবনকে এখানেই থামিয়ে রাখি আমরা, তবে আমরা নিজেরাও হারিয়ে যাব অল্প সময়ের মধ্যে। এখন যে সময় তুই পার করছিস, তোর কাছে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা মনে হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান। কিন্তু একটা সমস্যা তখনও রয়েই যায় ধ্রুব। তোকে ঘিরে আবার যারা বেঁচে আছে, তাদেরও এই অনুভূতি হতে পারে। বাবা মারা যাবার পর আমার সবসময় ইচ্ছে করত আত্মহত্যা করতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যেত মা আছে, বোন আছে, ভাই আছে। ধ্রুব বসা থেকে উঠে দাঁড়িয়ে জহিরের দিকে তাকিয়ে বলল, তোর কাছে আমি কৃতজ্ঞ থাকব জহির ভাই। জহির মুচকি হাসল। ধ্রুব বাড়িতে গিয়ে বড় চাচিকে বলল, খিদে পেয়েছে চাচি। আদিবা বেগমের চোখের কোণে জল জমতে লাগল। ছুটে গেলেন রান্নাঘরে। 1 সপ্তাহ ধরে ধ্রুব কেমন আগের মধ্যে চুপচাপ উদাসীন হয়ে যাচ্ছিল লক্ষ্য করছিল সবাই। সবার মনে ভয় ছিল আবারও বুঝি ধ্রুব সবার সাথে অভিমান করে দূরে চলে যাবে। কিন্তু আজ যেন মনে হচ্ছে চাঁদের মুখ থেকে মেঘ সরে গেছে। খেতে বসে ধ্রুব উঠে গেল। শালুক রুমেই বসেছিল, একটা বই সামনে নিয়ে তাকিয়ে আছে বইয়ের দিকে, কিন্তু মন নেই বইতে। কি ভাবছে যেন শালুক? ধ্রুবর মন খারাপ দেখে শালুকের নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে। নিজেও ঘাবড়ে গেছে শালুক ধ্রুবকে এরকম ভেঙে পড়তে দেখে। ধ্রুবর মন খারাপ দেখে ভয়ে শালুক ও ধ্রুবকে একটা ঘাটাল না। রুমের দরজা বন্ধ করে ধ্রুব শালুককে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তারপর আস্তে করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক। আমরা আর শহরে যাব না, গ্রামেই থাকব, বাড়িতেই থাকব। তুমি কি রাজি হবে আমার এই সিদ্ধান্তে? শালুক কেঁদে ফেলল। ধ্রুবর গলা জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হব তাহলে। বাড়িতে সবাইকে ছেলে একা একা থাকতে আমার খুব খারাপ লাগে। ধ্রুব বলল, চলো খেতে যাই, আমার খিদে পেয়েছে। শালুককে নিয়ে ধ্রুব খাবার খেল, তারপর বাবার রুমে গেল। সেলিম সাহেব ব্যবসায়ের হিসেব করছেন। ধ্রুব গিয়ে বাবার পাশে বসে বলল, বাবা, আমি ব্যবসায় করতে চাই। অবাক হয়ে ছেলের দিকে তাকালেন সেলিম সাহেব। তারপর বললেন, তোর চাকরি? ধ্রুব হেসে বলল, চাকরি আমার দ্বারা হবে না বাবা। ব্যবসা মনে হয় রক্তের সাথে মিশে গেছে আমাদের। আপনারা সবাই ব্যবসা করছেন, আমিও আপনাদের পথ অনুসরণ করতে চাই। আরেকটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে আর যাব না, এখানেই থাকব। সেলিম সাহেব এবার অবাক হয়ে গেলেন। ধ্রুব এগিয়ে গিয়ে বাবার পাশে ঘেঁষে বসল। বাবার কাঁধে মাথা রেখে বলল, মাকে তো হারিয়ে ফেলেছি বাবা। আমার ভীষণ ভয় হচ্ছে এভাবে হঠাৎ করে যদি কোনোদিন তোমাকে হারিয়ে ফেলি, তাহলে যে বাবা আমার আফসোসের সীমা থাকবে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই থাকব। প্রাণ ভরে তোমাকে বাবা বলে ডাকব, তোমার ছায়া হয়ে থাকব, যাতে তোমার যে কোনো প্রয়োজনে হাজির হয়ে যেতে পারি। আবারও যাতে আমার বুকে হাহাকার জন্মায় না যে বাবাকেও মন ভরে ডাকতে পারিনি। আমাদের যৌথ পরিবারের যে রেওয়াজ, সেটা শহরে থেকে আমি ভাঙব না। সেলিম সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বুকের ভেতর একটা প্রশান্তির অনুভূতি হচ্ছে তার। এই তো সেই ছেলে যে কিনা তার মুখোমুখি হতো না দীর্ঘ সময় ধরে। এই তো সেই ছেলে যে কিনা এক টেবিলে বসে তার সাথে খেতে বসত না পর্যন্ত। এই তো সেই ছেলে যে তার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনও মনে করত না। অথচ আজ সেই ছেলেই কিনা তার কাছে থাকতে চাইছে, শুধু মন ভরে তাকে ডাকার জন্য। আহা, পিতা হওয়া বুঝি সার্থক হলো তার এতদিনে। এরপর মরে গেলেও আর কোনো আফসোস থাকবে না। এর অনেক দিন পর একটা ঘটনা ঘটে গেল। জহির একটা মেয়ে নিয়ে বাসার হাজির। তখন ধ্রুব নিজের রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাড়িতে সেদিন প্রায় উৎসব আমেজ। আফিফার বাবু হবে, 7 মাস উপলক্ষে বেবি শাওয়ার অনুষ্ঠান হচ্ছে আজ বিকেলে। আকাশি রং একটা সুতি শাড়ি পরনের মেয়েটা গুটি গুটি পায়ে গিয়ে সবাইকে সালাম করতে লাগল। লিলি বেগম ছুটে এলেন বাহিরে।
এসেই বউকে জড়িয়ে ধরলেন বুকে। মাথার ঘোমটা খানিকটা সরিয়ে বললেন, আল্লাহ আমার ঘরে আরেকটা চাঁদ দিছে বুঝি। শালুক কলেজে দেওয়ার জন্য রেডি হচ্ছে। ছিপছিপে গড়নের শ্যামলা মিষ্টি চেহারার শাড়ি পরন একটা মেয়েকে দেখে শালুক বুঝতে পারল না ঘটনা কি ঘটেছে। আদিবা বেগম মিষ্টি নিয়ে শালুককে খাইয়ে দিতে দিতে বলল, আমাদের জহিরের বউ রে শালুক, তোর ভাবি, যা ভাবির সাথে পরিচিত হয়ে নে। শালুকের মাথার উপর দিয়ে গেল সবটা। জহির ভাই এভাবে বিয়ে করেছে, কিন্তু কেন? নাস্তার টেবিলে বসে ফরিদা বেগম ডাল আর শুটকি ভর্তা দিয়ে শালুককে ভাত মাখিয়ে খাইয়ে দিতে দিতে বললেন, ওর নাম রুমা বুঝলি, মেয়ের মা নেই, সৎ মা ঘরে, খুবই মিষ্টি একটা মেয়ে। জহিরের ক্লাসমেট ছিল, ভালো বন্ধুত্ব ছিল জহিরের সাথে। শুনবি, আমাদের এই লাজুক জহির একটু আটটু মনে হয় পছন্দ করত ওরে। সৎ মা মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্ত হতে চেয়েছিল। এক মাঝবয়সী লোকের সাথে বিয়ে ঠিকঠাক। লোকটার আগের স্ত্রী মারা গেছেন, সেই ঘরে 3টা ছেলে মেয়ে আছে। বড় ছেলে নাকি এবার ক্লাস 10-এ পড়ে। পরশু রাতে জহির বড় আপাকে কল করে বলল, মা, আমি যদি একটা মাহারা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, তুমি কি তাকে মেনে নিবে? তোর ফুপু তো শুনে আকাশ থেকে পড়ল যেন। যে ছেলে কারো দিকে তাকিয়ে কথা বলতেও লজ্জা পায়, সে নিজ মুখে নিজের বিয়ের কথা বলছে। ছুটে এসে আমাদের বলল তোর ফুপু। আমরা 3 যা মিলে বললাম, এর চাইতে ভালো আর কিচ্ছু হতে পারে না। একটা মাহারা মেয়ে আর কিছু না পেলেও অন্তত তোর ফুপুর মতো একজন মা তো পাবে। তোর ফুপুর সে কি আনন্দ যখন আমরা 3 যা সম্মতি দিলাম। বেশ, আর কি লাগে। আজ সকালে ছেলে আর বউ হাজির। হাসনা বেগম তাড়াতাড়ি নাস্তা নিয়ে ছুটছেন নতুন বউয়ের জন্য। ফরিদাকে টেবিলের পাশে দাঁড়িয়ে শালুককে ভাত খাওয়াতে দেখে কপট রাগ দেখিয়ে বললেন, নিজের ছেলের বউ আর কত যত্ন নিবি? বাড়িতে এখন নতুন আরেকটা বউ এসেছে, তার দিকেও তো খেয়াল রাখতে হবে। তার নাস্তা পানির আয়োজন কে করবে? শালুক ভ্যাংচি দিয়ে বলল, যাচ্ছি আমি, আমার খাওয়া শেষ। ধ্রুব বাইরে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে বাইকে। শালুক ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বের হয়ে গেল। জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে শালুকের। নিজের পড়ালেখার পাশাপাশি দিবাকেও পড়া দেখিয়ে দেয় শালুক। ছুটির দিনে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে যায় ঘুরতে। সন্ধ্যাবেলায় সবাই মিলে জমজমাট আড্ডা দেয়। রুমা চমৎকার সংসারী মেয়ে। শালুক নিজেও রুমার থেকে টুকটাক কাজ করা শিখে। এর মধ্যে শাপলার বিয়ে ঠিক হয় পলকের সাথে। আফিফার ছেলের ততদিনে প্রায় 6 মাস বয়স হয়ে গেছে। সময় পেলেই সজীব আফিফাকে নিয়ে বেড়াতে চলে আসে। সজীবের আজকাল ভীষণ ভালো লাগে এই পরিবারকে। নিজের মা বাবা না থাকায় এই বাড়িতে আসলে সবাইকে মনে হয় নিজের মা বাবা যেন এরা সবাই ভীষণ আপন করে কথা বলে সজীবের সাথে। সবকিছু ঠিকঠাক মতো যখন চলছিল, ঠিক তখনই আদনান জানালো শাপলার বিয়েতে যোগ দিতে 2 মাসের ছুটি নিয়ে সে দেশে আসছে। আদনানের দেশে আসার খবরটা আনন্দের হলেও সবার জন্য ভীতিকরও বটে। একবার তো ঝামেলা করল আফিফার বিয়ের সময়, এখন আবার শাপলার বিয়ের সময় কি করে বসে। বিয়ের দিন সকালে আদনান এসে পৌঁছাল। সবার হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগ আদনানের কাছে গোপন রইল না। হাসল আদনান সবার এই ভয় দেখে। বিয়েটা হয়ে গেল মহা ধুমধামে। সবাই চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। শালুক দরকার ছাড়া নিজের রুম থেকে বের হচ্ছে না। ধ্রুব যদিও এসব নিয়ে ভাবছে না, সে বারবার শালুককে ভরসা দিয়ে যাচ্ছে কিছু হবে না। আদনানের ছুটি আর 1 মাস আছে। এমন সময় আদনানের দাদা সিদ্ধান্ত নিলেন এভাবে আর চলে না। আদনান দেশে এসেছে, অথচ সবাই তার সাথে এমন করে ব্যবহার করছে যেন এইমাত্র সে খুন করে এসেছে। এই সব কিছুর একটাই সমাধান, আদনানকেও বিয়ে করিয়ে দেওয়া। ধ্রুব জহির দুজনেই আদনানের ছোট। দুজনে বিয়ে করেছে, অথচ বড় ভাই হয়ে আদনান এখনও বিয়ে করেনি। দাদা হয়ে নাতির এই অবস্থা তার সহ্য হল না। নিজের 3 ছেলে, ছেলের বউ, মেয়েকে ডেকে নুরুল ইসলাম সাহেব সন্ধ্যায় নিজের মতামত জানালেন। সবাই তার মতামত শুনে খুশি হল। অন্তত যেই আতঙ্কে থাকছে সবাই, তা থেকে তো মুক্তি পাবে সবাই। শালুককেও এভাবে পালিয়ে বেড়াতে হবে না, সবসময় সবার দুশ্চিন্তা করতে হবে না। রাতে খাবার টেবিলে নুরুল ইসলাম সাহেব আদনানকে বললেন, আদনান, তোর দাদি তো ভাই তোর বউ দেখার জন্য উতালা হয়ে আছে। এখন তুই যদি বলিস তবে আমরা তোর জন্য মেয়ে দেখি, বিয়েটা করে না হয় আবার বিদেশে যাবি। আদনান চুপ করে থেকে বলল, বেশ তো, আমার আপত্তি নেই। আমি জানি আপনারা সবাই আমাকে নিয়ে ভয়ে আছেন। আমি যতই বলি না কেন, আমার পক্ষ থেকে শালুক, ধ্রুব কারো কোনো ক্ষতি হবে না তা কেউ বিশ্বাস করবে না। আমি অনেকটা মিথ্যাবাদী রাখালের মতো হয়ে গেছি। সবার মুখে যে দুশ্চিন্তার ছাপ দেখতে পাই,
তাতে আমার নিজেকে নিজের শেষ করে দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। তবে আমার একটা অনুরোধ রইল দাদা, আমার জন্য যদি মেয়ে দেখেন তবে কোনো ডিভোর্সি অথবা বিধবা মেয়ে দেখবেন। আমি নিজে কোনো চরিত্রবান পুরুষ ছিলাম না। সৌদি গিয়ে আমি নিজেকে নিজে পরিবর্তন করে নিতে চেয়েছি। জানি না কতটুকু পেরেছি। 2 বার উমরা হজ করেছি। আল্লাহর কাছে নিজের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়েছি। আজও আমি অনুতপ্ত। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তবেই আমি ক্ষমা পাব। আমার এসব অতীতের কথা শুনে কোনো অবিবাহিতা মেয়ে রাজি হবে না। পরের সপ্তাহে মেয়ে দেখা ফাইনাল হলো। আদনানকে আলাদাভাবে পাত্রীর সাথে কথা বলতে দেওয়া হলো। 24-25 বছর বয়সে একটা মেয়ে বসে আছে আদনানের সামনে। আদনান গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, আপনার নাম কি? মেয়েটা কাঁপা গলায় বলল, সাইমা আক্তার। আদনান জিজ্ঞেস করল, আপনার কি আমাকে কিছু বলার আছে? এই বিয়েতে আপনার কোনো আপত্তি বা জোর করে আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে, এরকম কিছু হলে আমাকে জানাতে পারেন। সাইমা মুচকি হেসে বলল, না, এরকম কোনো ব্যাপার নেই। আদনান এক গ্লাস পানি খেয়ে বলল, আমার কিছু কথা বলার আছে, দয়া করে শুনবেন, তারপর আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নিবেন। সাইমা উৎসুক দৃষ্টিতে তাকালো আদনানের দিকে। ফর্সা, কিছুটা স্বাস্থ্যবান লোকটার দিকে এই প্রথম সরাসরি তাকালো সাইমা। আদনান নিচের দিকে তাকিয়ে বলল, কয়েক বছর আমি আমেরিকায় ছিলাম। তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওর সাথে আমি ফিজিক্যাল রিলেশনেও চলে যাই। যাই হোক, আমি তখন ভীষণ স্বার্থপর স্বভাবের মানুষ ছিলাম। নিজের স্বার্থের জন্য নিজের কয়েকজন আপন মানুষের ক্ষতিও করেছি। পরবর্তীতে বুঝতে পারি আমি আসলে ভীষণ অন্যায় করেছি। এক প্রকার সবার অপছন্দের মানুষ হয়ে গেলাম বাড়িতে। তাই বিদেশে চলে যাই। যাবার আগে যাদের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়া নেই। সৌদি গিয়ে নিজের মধ্যে অনুশোচনা জন্মায়। সবকিছুর জন্য, আমার অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমি চাই না আমার সাথে বিয়ে হবার পর আপনি এসব জানতে পেরে কষ্ট পান, তাই আগেই জানিয়ে দিলাম। এবার আপনার যা সিদ্ধান্ত নেওয়ার নিবেন। সাইমা অপলক তাকিয়ে থেকে বলল, আমার প্রথমবার যার সাথে বিয়ে হয় তার প্রথম স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে গিয়ে 3টা ছেলেমেয়ে রেখে আমার বিয়ের 2 বছর পর সেই স্ত্রী আবারও ফিরে আসায় সন্তানের দিকে তাকিয়ে তিনি আমাকে ডিভোর্স দিয়ে তাকে গ্রহণ করেন। আমাদের নিম্নবিত্ত পরিবার, ভাই বোন 5 জন। আমার পরে আমার আরও 2 জন বোন আছে। বাবা মায়ের ঘাড়ের বোঝা বসে আছি বলতে পারেন। আমার ডিভোর্স হয়েছে 1.5 বছর হলো। আপনার অতীতের কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে সত্যি, তবে এও সত্যি আমি ডিভোর্সি, আমার পারিবারিক অবস্থা খারাপ। জেনেও আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন বলে আমার আসলেই ভালো লাগছে। আপনাদের পারিবারিক অবস্থার কথা আমাদের গ্রামের সবাই জানে। আপনি চাইলেই কোনো ষোড়শী মেয়েকে বিয়ে করতে পারতেন। আপনাদের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে অনেক মেয়েই আপনার এই অতীতের কথা মনে রাখত না। সেখানে আপনি তবুও নিজের অনুশোচনার জন্য আমার মতো কাউকে বিয়ে করতে চেয়েছেন। আমার কোনো অমত নেই। আমার শুধু একটা অনুরোধ রইল, অতীতে আপনার যেই থাকুক, তখন আমি ছিলাম না, কিন্তু ভবিষ্যতে যখন আমি থাকব তখন যেন আর কেউ না আসে আপনার জীবনে। আপনি যদি আমার অতীত মেনে নিতে পারেন তবে আমারও আপনার অতীত নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ছোট্ট পরিসরে আয়োজন করে পরের দিন আদনানের বিয়ে হয়ে গেল। বহুদিন পর আজ আবারও বাড়ির সবাইকে নিশ্চিন্ত মনে হল। আজ আর শালুককে ভয় রুমে বসে থাকতে হচ্ছে না। ইদানিং শালুকরা 3 যা মিলে হুঠা ঠেটা সেটা রান্না করে ফেলে। যে কোনো কাজে 3 মাথায় একসাথে দেখা যায়। আদনান সৌদি যাবার পরের মাসে সবাই সুখবর পেল নতুন অতিথির আগমনের। খবর শুনে নয়না, আফিফা, শাপলা সবাই বাবার বাড়ি এলো। ভিডিও কলে আদনান সবার হাসি ভরা মুখ দেখছে আর চোখের পানি মুছছে। সাইমার লাজুক মুখখানার দিকে তাকিয়ে থাকতে থাকতে আদনানের তেমন ঘোর লেগে গেল। ইচ্ছে করল এক ছুটে গিয়ে বউটাকে জড়িয়ে ধরে এরকম মিষ্টি একটা সংবাদ জানানোর জন্য। রাতে শুতে গিয়ে শালুক মুখ ভার করে রাখল। ধ্রুব কিছুক্ষণ এটা ওটা বলে হাসানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হল, তখন ঝাপটে ধরে বলল, কি হয়েছে শালুক, বলো না আমাকে। মুখ বাঁকিয়ে শালুক বলল, আদনান ভাই বিয়ে করেছে সেদিন, অথচ এখনই খুশির খবর দিয়ে দিল। আফিফা আপা আর আমাদের বিয়ে একই দিনে হয়েছে, তাদেরও খুশির খবর সবাই জানতে পারল, অথচ আমি এখনও কাউকে কোনো খুশির খবর শোনাতে পারলাম না। আমার কি লজ্জা লাগছে না? ওরা সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। ধ্রুব হা হা করে হেসে বলল, আমি এমনি এমনি বলি যে শালুক ফুলের লাজমাই, সত্যিই লাজ নাই। নিজে বাচ্চা হয়ে এখনই কিনা বাচ্চা চায়। শালুক মুখ বাঁকিয়ে বলল, কিছুদিন পর আমি 18 বছরের হব। ধ্রুব শার্ট খুলতে খুলতে বলল, তারপর না হয় বাচ্চা নিয়ে ভেবো, এখনও ছোট তুমি ভীষণ। শালুক কটমট করে তাকিয়ে বলল, তাই না? তবে রে,
খবরদার রাতে কোনোভাবে যদি আমাকে টাচ করার চেষ্টা করেছেন তবে দেখবেন 18 বছর যখন হব তখনই বাকি সবও হবে। শালুক রাগ করে রুম থেকে বের হয়ে যেতে নিল, ধ্রুব পিছন থেকে জড়িয়ে ধরে রুমের বাতি বন্ধ করে দিল। তারপর বদ্ধ ঘরের ভেতর থেকে শালুকের হাসি রিনিঝিনি ভেসে আসতে লাগল। হয়তো স্বর্গসুখ রচিত হচ্ছে তাদের বদ্ধ ঘরে। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।